আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। আজকে সাধারণত কথা বলবো একদম পুরাটাই এখানে আমাদের কথা হবে নিবন্ধন নিয়ে। যারা বছর নিবন্ধন পরীক্ষা দিবেন তারা এখানে সবাই জয়েন হবেন এবং এই নিবন্ধন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো এখানে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা অনেকে নিবন্ধন দিবেন, অনেকে বুঝতেছেন না, অনেকে সদ্য অনার্স কমপ্লিট করেছেন, অনেকে বুঝতেছেন না যে আসলে নিবন্ধন পরীক্ষাটা কেমন হবে। কারণ অনেকেই আবার আছেন যে আগের মান্দাত আমলের স্টাইলে আছেন যে নিবন্ধন মনে হয় একটা 19তম নিবন্ধন মনে হয় সার্কুলার দিবে এই সেই। এই নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্বে আছে যে আপনারা আবার আবার বলেন যে আমি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করব, আমি আসলে কোন সাবজেক্টের উপর পড়াশোনা করব, কি কি পড়লে আসলে আমি এখানে কমন পাবো বা কত নম্বর পেলে আমি চাকরিটা পাবো। আমি এ সম্পর্কে অনেক প্রশ্ন কিন্তু থাকে। আবার অনেকে বলে স্কুল পর্যায়ে টুতে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। গত বছর তো এইচএসসি পাশে আবেদন করতে পারতাম, এবছর এইচএসসি পাশে আমি আবেদন করতে পারবো কিনা, এ ধরনের প্রশ্ন অনেকের কিন্তু থাকে। আর একটা প্রশ্ন থাকে, স্যার স্কুল পর্যায়ে টুতে আমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবো, আমি এই সাবজেক্টে আমি সায়েন্সে পড়েছি, আর্টসে পড়েছি, কমার্সে পড়েছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। আবার বলছেন আমি ডিগ্রি কমপ্লিট করেছি, আমি ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই সব নিয়ে আজকে আয়োজন থাকতেছে আপনাদের, এবং হাই স্কুলের পর্যায়ে নিয়ে আজকে কথা হবে। আর হাই স্কুল, সরকারি হাই স্কুলে কিন্তু মেগা একটা সার্কুলার আসতেছে, সুতরাং যারা সরকারি চাকরি করতে চান বিশেষ করে হাই স্কুলে তারাও থাকবেন এবং আপনাদের জন্য সুখবর আছে। এবং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন যারা এবছর তারাও থাকবেন, কারণ প্রাইমারি মেগা সার্কুলার আসতেছে, তারাও এখানে থাকবেন। তাই বিশেষ করে এখানে আমরা বলেছি ব্রেকিং নিউজ নিবন্ধন 140 মার্ক বিষয় ভিত্তিক কোন পর্যায়ে কত, এটা সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত আমি কথা বলবো। এখন সবাই একটু চটফট আমরা জয়েন করে নিই এবং আপনাদের যারা পরিচিত যারা আছে তাদের সবাইকে একটু মেনশন করে দিন, যাতে তারা আপনার এই আমার এই কথাগুলো তারা শুনতে পায়। কারণ আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে ভুল পথে ধাবিত করবে। এর জন্য আপনাকে অবশ্যই সঠিকটা জানতে হবে। আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন সেটা আগে জানতে হবে, আপনার সাবজেক্টটা কোন কোন জায়গায় কাজে লাগবে, আপনি কোন ক্ষেত্রে আপনি জব মার্কেটে প্রবেশ করবেন, এই সম্পর্কে অবশ্যই আপনার একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। কেমন আছেন সবাই একটু কমেন্টে করেন, কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন, কেমন আছেন আপনারা সবাই একটু ঝটপট কমেন্ট করি আমরা, কেমন আছেন আপনারা। তামান্না ইভা, তিনি অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তামান্না ইভা। আর যে গরম পড়ছে, রাতে অনেকে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠতে অনেকেই দেরি লাগে, তাই না? কেমন আছেন সবাই একটু, কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা একটু কেমন আছেন, একটু সেটা একটু বলুন। স্যার প্রাইমারি সার্কুলার কবে আসবে? প্রাইমারি সার্কুলার, শুনেন, প্রাইমারি সার্কুলার কোরবানির আগে কোনো প্রাইমারি সার্কুলার আসবে না। তবে আপনারা জানেন যে প্রাইমারি সার্কুলার দিবে, কারণ যেহেতু 14,000 নিয়ে একটু ঝামেলা, এবার 32,000 নিয়েও ঝামেলা, আরো 6,000 নিয়েও ঝামেলা। যেহেতু এই ঝামেলার কারণে এগুলা লেন্দি প্রসেস হয়ে গেছে, এই জন্য নতুন সার্কুলার যেটা রেডি আছে, এই নতুন সার্কুলার পাবলিশ হবে ঈদের পরে। তার আগে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে, কারণ সার্কুলার দিলে যারা পড়াশোনা করেন তাদের কখনো চাকরি হবে না বাংলাদেশের ইতিহাসে। হয় আপনার প্রশ্ন ফাঁস করতে হবে, না দুর্নীতি করতে হবে, তাহলে চাকরি হবে। যারা ধান্দায় থাকেন যে যে কোনো চাকরি পরীক্ষা প্রস্তুতি নেবে, যে আপনি সার্কুলার দিয়ে পড়াশোনা করবেন, তাদের কিছুই হয় না। যারা বিসিএস প্রস্তুতি নেয় তারা আগে থেকে প্রস্তুতি নেয়। তা আপনি যে কোনো জব পরীক্ষা প্রস্তুতি নেবেন না কেন, আপনাকে অবশ্যই পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি সার্কুলার আশা যারা করেন তাদের জন্য আসলে এখন আর জব সেক্টর আর নেই, ওই রকম সহজ আর এখন আর হয় না। ইসরাত, তিনি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার সোনিয়া ইসলাম, স্যার আসসালামু আলাইকুম, আসসালাম। একটু কমেন্টের মাধ্যমে জানান একটু আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটায় যুক্ত হয়েছেন একটু জানান। আর এবার কারা কারা বা পরীক্ষা দিবেন এবং কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেটা একটু জানিয়ে দেন। আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেটা একটু জানিয়ে দেন। স্যার রিয়া আক্তার, স্যার চারুকলা কোর্স আছে? হ্যাঁ, আমাদের কারুকলা কোর্স আছে, আমাদের ম্যাডাম আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, তিনি আমাদের এখানে কারুকলা ক্লাস নিচ্ছেন। সুতরাং কারুকলা টেনশন লাগবে না, এখানে নিশ্চিত থাকেন। আপনারা যারা ভর্তি হবেন তো শুধু আমাদের হ্যান্ড নোটটা পড়বেন এবং আমার ম্যাডামের ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা একদম কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মোহাম্মদ ইসলাম হোসেন, তিনি বলছেন আসসালাম স্যার, ক্লাসে আছি বাট এখন লাইভ মিস হয়ে যাবে। ওকে, আপনি ক্লাস করতে থাকেন। কুড়িগ্রাম থেকে স্যার সজীব রানা, তিনি আমাদের কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে। একটা জিনিস কি, আমাদের অনলাইনে একটা সুবিধা হলো যে আপনি বাংলাদেশে মানে যেসব অঞ্চলে আমাদের আসলে শাখাগুলো নেই, সেখানে অফলাইনে আপনি সুযোগ পাচ্ছেন না, ওই সমস্ত জায়গায় একদম যারা গরিব অসহায় তারা কিন্তু চাইলেই ব্যস্ততার মাঝেও আপনি অনলাইনে ক্লাসগুলো করে তারপর আপনি কি করতে পারেন, একটা ভালো চাকরি প্রস্তুতি নিয়ে আপনি একটা চাকরি নিতে পারেন। ওকে, চারুকলার চাকরি হবে, টেনশনের কারণ নাই। সমাজ বিজ্ঞান চমৎকার সাবজেক্ট। এবার দেখেন আমি কি বলছি, নিবন্ধনে 140 মার্ক বিষয় ভিত্তিক কোন পর্যায়ে কত, তাই তো?
এখানে চমৎকার একটা জিনিস আমি লিখে দিয়েছি, এই জিনিসটা আপনারা অনেকে বুঝেন না, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন সবাই। স্যার আইসিটি তে পরীক্ষা দিতে কি কি যোগ্যতা লাগবে স্কুল পর্যায়ে? আইসিটি তে কিছুই লাগবে না, আপনার আইসিটি তে অনার্স কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? আর যদি মনে করেন আইসিটি আপনার অনার্স কমপ্লিট নাই, আইসিটি তে 2 বছর কোর্স করা আছে, তাহলে টেনশন নেওয়া লাগবে না। 1 বছর 2 বছর 3 বছর কোর্স করা থাকলেও আপনার স্কুল পর্যায়ে আইসিটি তে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। তবে আইসিটি তে যারাই অনলাইন মানে অনার্স আছে আইসিটি তে, তাদের কোনো টেনশনের কারণ নেই, তাদের কলেজে পর্যাপ্ত পরিমাণে সিট খালি, স্কুল পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ সিট খালি আছে, টেনশনের কোনো কারণ নেই। শাকিল মাহা আছে, সোহাগী খাতুন, লক্ষ্মীপুর, রাষ্ট্রবিজ্ঞান। এবার দেখো, প্রথমে আমি কথা বলবো একটু স্কুল পর্যায়ে 2 নিয়ে। আপনারা সবাই একটু স্কুল পর্যায়ে 2 এর দিকে নজর দেন। আসলে এটা একদম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গরিব চাকরি বলা হয় স্কুল পর্যায়ে 2। এটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গরিব চাকরি। এবং এই গরিব চাকরিটা কারা? বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছেন এবং যারা একদম পড়াশোনা একদম শেষ পর্যায়ে, এই যে একেবারে শেষ, তারা চিন্তা করে যে স্কুল পর্যায়ে অনেক কঠিন প্রশ্ন হয়, স্কুল পর্যায়ে 2 তে আমাদের কম স্যালারি হলেও চলবে, কিন্তু আমি এখানে যেন জবটা নিতে পারি। এটা কেবল স্কুল পর্যায়ে 2। একটা হল ইবতেদায়ী মাদ্রাসা। এই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কিন্তু এখানে জয়েন করবেন, এটার নাম ইবতেদায়ী মাদ্রাসা। আর একটা আছে দেখবেন ভোকেশনাল, স্কুল পর্যায়ে ভোকেশনাল আছে এখানে। এটা এখানে জেনারেল, আপনার এটা কি আসে দেখেন, এখানে কি কি আসে বিষয়গুলা। এখানে জেনারেল 60 নম্বর থাকবে, এখানেও কিন্তু জেনারেল আছে। আবার বিষয় ভিত্তিকও কিন্তু পড়তে হবে। আল্লাহ, স্যার একটা গরিব চাকরি নিব তাতেও এত পড়া লাগবে? হ্যাঁ, আপনার জেনারেল 60 নম্বর থাকবেই। সেখানে আপনার এখানে কিন্তু কম বোঝানি সবার। আপনি যদি জুনিয়র শিক্ষক হন, জুনিয়র শিক্ষক আছে বাংলা বা ইংরেজি। স্যার আমি তো বাংলা ডিপার্টমেন্টে পড়িনি, আমি তো ইংরেজি ডিপার্টমেন্টে পড়িনি, তাহলে আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? বা আমি তো ডিগ্রি কমপ্লিট করেছি, আমি কি বাংলা ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এর জবাব হলো হ্যাঁ, আপনি পারবেন। আপনি জুনিয়র শিক্ষক বাংলা ইংরেজি যদি হতে চান, যে কোনো সাবজেক্টে সায়েন্স আর্টস কমার্সের হন, ডিগ্রি পাস হন, আপনি বাংলায় অ্যাপ্লাই করতে পারবেন, ইংরেজিতে এখানে জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে কিন্তু বাংলা আর ইংরেজিতে প্রশ্ন আসবে, 140টা এমসিকিউ আসবে। আপনি মনে করেন বাংলা ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনার বাংলার উপরে 140টা এমসিকিউ আসবে, মনে থাকে জানো। ইংরেজিতেও আপনার 140টা এমসিকিউ আসবে। আর এখানে 60 নম্বর আবার আলাদা। তবে এখানে দেখেন, এখানে তাহলে 60 থেকে আবার বাদ যাবে 15টা নম্বর বাদ যাবে আপনার এখানে। তো এটা কিন্তু কম্বোচারি, ধরেন আপনার এখানে ইংরেজি আছে, এক্সট্রা আরো পড়তে হবে। এর ভিতরে কিন্তু আপনাকে ইংরেজি তো পড়বেনই, বাংলাও পড়বেন। আপনার এখানে বাংলা ইংরেজি মিলাইয়া তো 40টা আসবে, এখানে 140টা তো পড়তেই হবে। পাশাপাশি আপনাকে ওই 60 নম্বরে আরো জেনারেল আছে, আপনার ম্যাথও করা লাগবে, ঠিক আছে? কারণ ম্যাথও আসবে 15টা, সাধারণ জ্ঞানও আসবে 15টা, আবার ইংরেজিও আসবে, আবার ভিতরে বাংলাও আসবে। এই টোটাল আপনাকে কিন্তু 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। সেটার নাম হলো জুনিয়র শিক্ষক। এটার নামই কি? জুনিয়র শিক্ষক। তবে এখানে প্রাধান্য পাবেন, আপনি অবশ্যই প্রাধান্য পাবেন, বাংলা ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট তারা প্রাধান্য পাবেন এবং তারা একটু ভালো নম্বর ক্যারি করার চেষ্টা করবেন এখানে। ক্লিয়ার? আচ্ছা, জেনারেল 60 মার্ক কোন কোন সাবজেক্টের কথা? এই জেনারেল 60 মার্ক এটা তো সবাই, এই দেখেন অনেকেই জানে না সেটা কি কি। এই জেনারেল যে 60 মার্ক, এর ভিতরে আপনার মাশাআল্লাহ বাংলা আছে, বাংলা 15টা। এরপর এর ভিতরে মাশাআল্লাহ আবার ইংরেজি আছে, ইংরেজিও আসবে 15টা। এরপর এখানে গণিত আছে, গণিতও আপনার 15টা। তা বাংলা ইংরেজি গণিত। এবার আর একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো জিকে, সাধারণ জ্ঞান, এখানেও একটা 15। 4 15 কত? 60। এটাকে বলে জেনারেল, এটাকে বলে বর্তমানে জেনারেল বলা হয়। জেনারেল নম্বর কিন্তু খুব কমিয়ে দিয়েছে, ঠিক আছে? জেনারেল নম্বর কিন্তু খুব কমিয়ে দিয়েছে, খুব কমিয়ে দিয়েছে। তাহলে আপনি দেখেন একটু ছোট্ট চাকরি। এখন আপনারা কমেন্ট, এখন কলেজের কমেন্ট করবেন না, আপনি এই যেটা বুঝাবো সেটা নিয়ে কমেন্ট করেন। আমি আলোচনা করতেছি স্কুল পর্যায়ে 2, যারা স্কুল পর্যায়ে 2 তে পরীক্ষা দিবেন তারা এই বিষয়টা বোঝার চেষ্টা করেন, অন্য কোনো কমেন্ট করেন না। তাহলে এখানে আমি কি বললাম যে আপনাকে জেনারেলের 60 নম্বর এখানে থাকবে। তা দেখেন এখানে কিন্তু বাংলা ইংরেজি 140টা তো থাকবেই, এর সাথে আরো বাংলা আরো 30 যোগ হবে, আরো 30 বাংলা ইংলিশে যোগ হবে। এরপর আপনার গণিত আসবে 15টা আর জিকে আসবে 15টা। তাহলে এই টোটাল 200টা এমসিকিউ আপনি বাংলাদেশের যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, আপনি জুনিয়র শিক্ষক হিসেবে যদি স্কুল পর্যায়ে 2 তে যদি যোগদান করতে চান, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখান থেকে ধরে নেন কত, তাহলে 140 না, 140 আর এখানে 30, 140 50 60 70, 170 নম্বরের ধরে নেন। 170 নম্বরে আপনার বাংলা আর ইংরেজি থেকেই আসবে 170টা, আর বাকি 30 নম্বর আপনার আসবে গণিত আর জিকে।
এ গণিত আর জিকে। তাহলে দেখেন গণিত আপনার গণিত কত, সরি গণিত হলো 15 আর জিকে হলো কত 15। তো দেখছেন গণিত জিকে কত 15। তা চিন্তা করা যায় আপনি জুনিয়র শিক্ষক হবেন, ডিগ্রি পাস থাকলে হবে, কোনো ইন্টার পাস দিয়ে চলবে না। বাংলাদেশের যে কোনো সাবজেক্টই হোক না কেন, বাংলা আর ইংরেজি, বাংলা আর ইংরেজি আসবে 170টা। এখানে জুনিয়র শিক্ষককে বাংলা ইংরেজি মিলে 170টা প্রশ্ন করবে, আর বাকি গণিত আসবে 15 নম্বর, আর সাধারণ জ্ঞানে আসবে 15 নম্বর। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? এটা সবাই পারবেন, সবাই পারবেন কিন্তু এটা। এবার আসে জুনিয়র মৌলবী, এটা সবাই পারবেন না। যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই পারবেন, যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই এখানে আবেদন করতে পারবেন জুনিয়র মৌলবী পোস্টে। তা জুনিয়র মৌলবী হতে গেলে আপনার কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিকহ পড়তে হবে, আরবি পড়া লাগবে। এই টোটাল আপনাকে 140টা এমসিকিউ আসবে এখান থেকে। আরবি, ফিকহ, হাদিস, কোরআন এগুলো থেকে আপনাকে 140টা এমসিকিউ করবে। এই 1 2 3 4টা সাবজেক্ট থেকে 140টা এমসিকিউ আসবে। প্লাস এই 60টা নম্বর আসবে, বাংলা 15, ইংরেজি 15, গণিত 15 এবং জিকে 15। এই 60 আর 140 টোটাল এই 200টা এমসিকিউ পড়তে হবে আপনি যদি জুনিয়র মৌলবী পোস্টে অ্যাপ্লাই করতে চান। এবার আসে জুনিয়র ইনস্ট্রাক্টর। এটা ট্রেড কোর্স ডিপ্লোমাধারী যারা আছেন, এই ডিপ্লোমা গুরুদুধের পার্টি যারা আছেন, তাদের কি করতে হবে? তাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করবেন। আপনার ট্রেড কোর্স ডিপ্লোমা, অর্থাৎ আপনার ডিপ্লোমা রিলেটেড থেকে 140টা এমসিকিউ থাকবে, এর সাথে 60টা থাকবে জেনারেল। আবার বলে জেনারেল ভিতরে থাকে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এই টোটাল 60 নম্বর। কথা ক্লিয়ার? এটা স্কুল পর্যায়ে 2 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা এবার আমাকে বলেন। স্কুল পর্যায়ে 2 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টে জানান। স্কুল পর্যায়ে 2 নিয়ে কোনো প্রশ্ন? সবাইকে বলতেছি স্কুল পর্যায়ে 2 নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করেন, কমেন্ট করেন অবশ্যই। স্কুল পর্যায়ে 2 নিয়ে কমেন্ট করবেন, দ্রুত দ্রুত। স্যার আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি, এখন সরকারি কম্পিউটার অ্যাডভান্সের কোর্স করেছি, 1 বছরের। আমরা কি আইসিটি আবেদন করতে পারবো? আপনি রাষ্ট্রবিজ্ঞানে অ্যাপ্লাই করবেন, আবার এদিকে আবার আইসিটিতে যাবেন কেন? তবে ওটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে করা লাগবে। নীলক্ষেত আছেন আর ভুংবাং কোম্পানি থেকে যে আইসিটি কোর্স করে ওগুলো থেকে হবে না, কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি আইসিটি কোর্স করা থাকে তাহলে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তাই এখানে আর কারো কোনো প্রশ্ন নেই? ওকে, তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত পারলাম যে স্কুল পর্যায়ে 2 যারা এই গরিব চাকরিটা করতে চান, সর্বনিম্ন আপনার ডিগ্রি পাস থাকতে হবে। সর্বনিম্ন ডিগ্রি পাস থাকলে আপনি এই জুনিয়র শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবেন। ডিগ্রি পাস থাকলে জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে পদসংখ্যা বর্তমানে 444টি পদ ফাঁকা। কত? 444টি পদসংখ্যা ফাঁকা। এখানে আপনি বাংলাদেশ মানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্টে অনার্স কমপ্লিট থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, এবং যে কোনো ডিগ্রি করলেও পারবেন। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখানে অবশ্যই আপনার বাংলা এবং ইংরেজি থেকেই প্রশ্ন আসবে 170টা এমসিকিউ। বাংলা এবং ইংরেজি থেকেই প্রশ্ন আসবে 170টা। এর সাথে আপনার গণিত আসবে 15টা, আর সাধারণ জ্ঞান আসবে 15টা। এই টোটালটা 200টা এমসিকিউ আপনাকে পরীক্ষা দিতে হবে। সর্বোচ্চ নম্বর যারা 200-র ভিতরে, যারা 150, 140 থেকে 150 নম্বর যারা পাবেন তাদের চাকরিটা হবে, আদারওয়াইজ চাকরির কোনো সম্ভাবনা নেই। ধরে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে থাকবে। যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে প্রশ্ন 120 নম্বরও নামতে পারে, আর যদি প্রশ্ন সহজ করে দেয় তা ধরে নেন 130-40 আপনাকে লাগবে। 200-র ভিতরে 130 প্লাস নম্বর আপনার থাকাই লাগবে এখানে চাকরিটা পেতে হলে। আদারওয়াইজ আপনি ভাইভাই ডাক পাবেন না, ভাইভাই ডাক পাবেন না। তা বুঝতেই পারতেছেন এটা কত মানে কঠিন একটা বিষয়। এক্ষেত্রে আপনাকে পড়াশোনা করতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের জব মেডিসিনের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনার পানি করে দেবো। এবার আসে জুনিয়র মৌলবী। এখানে আপনারা যারা ক্লিন শিপ করেন আমার মতো, তারা এখানে আবেদন করতে পারবেন না। তা যারা ক্লিন শিপ করেন তারা আবেদন করতে পারবেন না, যারা টিকটক করেন তারাও এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে কারা পারবে? যারা মেকআপ করেন তারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে শুধু মাদ্রাসা থেকে ইনোসেন্ট, ভদ্র, পর্দাশীল নারী যারা আছেন একদম তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের পরীক্ষা দিতে হবে কোরআনের উপরে, হাদিসের উপরে, ফিকহ বা আরবির উপরে। এই 4টা সাবজেক্ট মিলে আপনার 140টা এমসিকিউ আসবে, এবং বাকিটা 15টা আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে। এই টোটাল 60টা নম্বর, টোটাল 200 নম্বরে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং জুনিয়র মৌলবীতে প্রচুর পরিমাণে পদ সংখ্যা ফাঁকা, এই পরিমাণ পাসও করে না।
এবং ভাইবা ডাক পান। এখানে যারাই প্রিলিতে টিকবেন তাদেরই চাকরি হবে, যারাই প্রিলিতে টিকবেন তাদেরই চাকরি হয়ে যাবে। এবার জুনিয়র ইনস্ট্রাক্টর যারা ডিপ্লোমা পাস করেন তাদের জন্য এটা, আপনাদের ডিপ্লোমা রিলেটেড থেকে 140টা এমসিকিউ আসবে এবং বাকি যে 60 নম্বর সেখানে বাংলা, ইংরেজি, গণিত, জিকে এই 60 নম্বর আসবে। টোটাল 200 নম্বরের আপনাকে একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। সর্বোচ্চ নম্বরদারি যারা থাকবেন তাদেরকে রাখা হবে, আদারওয়াইজ কেউ এখানে 5 নম্বর বলতে কোনো কথা থাকবে না যে আপনি পাশ করলে আপনাকে কেউ চাকরি দিবে না। সর্বোচ্চ যত নম্বর পাবেন ততই আপনি নিরাপদ জোনে থাকবেন। কথা ক্লিয়ার? এটা স্যার স্কুল 2-তে আমি 4th ইয়ারের 2nd সেমিস্টার আছে, আবেদন করতে পারবো কি না? আপনি পারবেন না, ফাইনাল পরীক্ষা দিলে তাহলে পারবেন। আর কোনো প্রশ্ন? স্যার জুনিয়র মৌলবী সিলেবাস বের হয়েছে না? সিলেবাস বের হয়নি স্যার। স্যার বিজনেস স্টাডিজের ডিগ্রি করেছি, স্কুল পর্যায়ে কোন সাবজেক্টে আবেদন করব? আপনি ডিগ্রি কমপ্লিট করছেন, এখানে আপনি অবশ্যই এই জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করবেন। আপনি জুনিয়র শিক্ষক এখানে অ্যাপ্লাই করবেন। আর কে? স্যার রাজু মিয়া স্যার স্কুল 2-তে আমি ওটা পারবে না, সীমা আপু আবেদন করতে পারবে না, মিয়া। আর কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার অনার্স শেষ হয়েছে, আমি সহকারী মৌলবী ইবতেদায়ী মৌলবী আবেদন করলে ভালো হবে। স্যার আমার অনার্স যদি শেষ হয় আর আপনি যদি মাদ্রাসা থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনি জুনিয়র মৌলবী অ্যাপ্লাই করবেন। যারা হুজুর আছেন মাদ্রাসা লেভেলে তাদের অবশ্যই তারা জুনিয়র মৌলবীতে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার এখানে পদসংখ্যা প্রচুর পরিমাণে ফাঁকা, প্রচুর পদসংখ্যা ফাঁকা, এই জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন। স্যার আমি ডিগ্রি পাস করেছি, এখন আমি স্কুলে আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি ডিগ্রি কমপ্লিট করছেন, আপনি এই জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার লাইব্রেরি সায়েন্স নিয়ে কিছু, আপনি যে কোনো সাবজেক্টের হন আপনি জুনিয়র শিক্ষক সবাই অ্যাপ্লাই করতে পারবেন। লাইব্রেরি সায়েন্সও পারবেন, তবে পড়াশোনা করতে হবে ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা বেশি বেশি পড়তে হবে। স্যার ইন্টারে গদ্য পদ্য নিয়ে কোনো প্রশ্ন আসবে স্কুল পর্যায়ে 2 এর? না, স্কুল পর্যায়ে 2 এর এখানে অবশ্যই আসতে পারে, 2-একটা প্রশ্ন আসতে পারে এখানে। স্যার মাদ্রাসা জুনিয়র শিক্ষক পদে কি মাদ্রাসা আলিম পাশে আবেদন করতে পারবেন? আর এইচএসসি পাশে কোনো আলিম, এইচএসসি পাশে কোনো আবেদন করতে পারবেন না, এইচএসসি পাশে কোনো আবেদন করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। স্যার 60 নম্বরের সিলেবাসটা কি আগের মতোই? হ্যাঁ, জেনারেল সিলেবাস আগের মতোই আছে, আগের মতো। স্যার স্কুল পর্যায়ে 2 এর একাদশ শ্রেণীর গদ্য পদ্য কি প্রশ্ন আসবে? বাংলা রিলেটেড গদ্য পদ্য প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, তবে এখানে বেশিরভাগই ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে। আর স্যার দেখি স্যার যারা অনার্স শেষ করছে বাংলায় তাদের কি সাবজেক্টিভ 140, যারা অনার্স শেষ করছে তাদের বাংলায় তাদের কি সাবজেক্টিভ ইংলিশ। আপনি বাংলায় হোক আর ইংলিশে হোক আর অন্য যে কোনো সাবজেক্টের হোক আপনাকে 170 নম্বর বাংলা আর ইংরেজি পড়তেই হবে। আপনি যে কোনো সাবজেক্ট থেকে জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করে, আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এখানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার 170টা এমসিকিউ আসবে বাংলা আর ইংরেজি থেকে। বাংলা আর ইংরেজি থেকে 170টা এমসিকিউ আসবে, বাকি 15-30 আসবে গণিত আর জিকে থেকে। কথা ক্লিয়ার? আপনি যে কোনো সাবজেক্টের হন না কেন। আচ্ছা হয়ে গেল, এটা নিয়ে শেষ, এটা নিয়ে শেষ। আপনি সামাজিক বিজ্ঞান অনুষদের যে অনুষদ হন, আপনি সামাজিক যে অনুষদ যারাই অ্যাপ্লাই করবেন আপনার বাংলা পড়তে পারবে, ইংরেজি পড়তে হবে, এই দুইটা থেকে 170 জুনিয়র শিক্ষক বাংলাদেশের সকল সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সকল সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার পড়াশোনা করতে হবে, এমসিকিউ পড়তে হবে বাংলা আর ইংলিশ, এটাই 170। ঠিক আছে? আর জিকে বলে 15 আর গণিত 15, শেষ। এটা নিয়ে আর কেউ নাড়াচাড়া দিয়েন না, এটা শেষ। এবার আসেন হাই স্কুল, যেটা নিয়ে আপনার অনেক আছে, তবে এবার হাই স্কুলে কিন্তু মাখন মাখন মাখন। হাই স্কুলে কিন্তু 8000+ পদসংখ্যা সরকারি হাই স্কুলই ফাঁকা। তা এই জন্য হাই স্কুলের, সরকারি হাই স্কুলগুলোতে প্রচুর পরিমাণে পদসংখ্যা ফাঁকা আছে, নিবন্ধনের চেয়েও তো বেশি মনে হচ্ছে। তো এই জন্য বললাম যে সরকারি হাই স্কুলে সার্কুলার আসতেছে এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এটা আপনার 200 নম্বর একটা এমসিকিউ পরীক্ষা নেবে, এবার 200 নম্বর একটা লিখিত পরীক্ষা নিয়েই ভাই আপনি ডাক পেয়ে যাবেন। ভালো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার দেখেন যারা নিবন্ধন দিবেন হাই স্কুল, দাখিল মাদ্রাসা অথবা ভোকেশনাল পর্যায়ে যারা আবেদন করবেন, দাখিল মাদ্রাসা এবং হাই স্কুলে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটু দেখেন। এটা কম্পালসারি 60 নম্বর জেনারেল তো থাকবেই, বাংলা 15টা, ইংরেজি 15টা, গণিত 15টা, সাধারণ জ্ঞান 15টা, এই টোটাল 60 নম্বর। সবার জন্য একই পড়াশোনা, স্কুল পর্যায়ে 2তেও যা আর স্কুল পর্যায়ে সেম পড়াশোনা, আপনার সেম সেম কিন্তু সেম। তাহলে বাংলা এটাও আসবে 15টা, এই 15টা বাংলা পড়তে হবে, বাংলা 15টা এমসিকিউ পড়তে হবে, ইংরেজি 15টা এমসিকিউ পড়তে হবে, গণিত 15টা এমসিকিউ করতে হবে এবং সাধারণ জ্ঞান 15টা এমসিকিউ আপনাকে পড়তে হবে। এই 60 নম্বর জেনারেল। স্যার এর সাথে আবার বিষয় ভিত্তিক 140 মার্ক বরাদ্দ আপনার জন্য। তো 140 মার্ক বরাদ্দ কি কি একটু খেয়াল করেন। এখানে একটু কথা আছে, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, লাইব্রেরি সায়েন্স ও কৃষিতে 140 মার্ক। এখানে কিন্তু আরো আপনার বেশি হবে, বেশি হবে। কিন্তু এখন আপনি যদি স্কুল হাই স্কুলে যদি বাংলা শিক্ষক হতে চান, হাই স্কুলে যদি বাংলা শিক্ষক হতে চান তাহলে কিন্তু আপনার 140, এর সাথে আরো 15 নম্বর বাংলা যোগ হবে,
140-এর 15 কত? 155 নম্বরের আপনার বাংলা এমসিকিউ দেখাতে হবে। আপনি হাই স্কুলের যদি বাংলা শিক্ষক হন, বাংলা ডিপার্টমেন্ট থেকে আপনার অনার্স কমপ্লিট করতে হবে। ভালো করে খেয়াল করেন, আপনি বাংলা ডিপার্টমেন্ট থেকে আপনার কি করতে হবে? অনার্স কমপ্লিট করতে হবে। এবং আপনি এখানে অবশ্যই বাংলা ডিপার্টমেন্ট ছাড়াও পারবেন, ভাষাতত্ত্ব ডিপার্টমেন্ট পারবেন, এরপর সংস্কৃত ডিপার্টমেন্ট পারবেন, ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট পারবেন। এই 3টা ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই শুধু এই বাংলা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? এরপর ইংরেজি ডিপার্টমেন্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন? ইংরেজি থেকে যারা অনার্স কমপ্লিট করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করছেন তারাও এই ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। তা দেখেন এখানে ইংরেজি ডিপার্টমেন্টও সেম, কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টেরও 155টা এমসিকিউ আসবে ইংরেজি থেকে, 155টা ইংরেজি। এবার আসি গণিত। গণিতে আপনার অনার্স কমপ্লিট করা লাগবে, এবং আপনার গণিত থেকে এমসিকিউ আসবে 150টা। আইসিটিতে হাই স্কুলে যারা পরীক্ষা দেবেন তাদেরও 155টা এমসিকিউ আসবে আইসিটি থেকে। এবং লাইব্রেরি সায়েন্স যারা আছেন, এই লাইব্রেরি সায়েন্স যারা আছেন তাদেরও লাইব্রেরি সায়েন্স যারা আছে তাদের হতো না, লাইব্রেরি সায়েন্স না, এখানে 155, এই আইসিটিতে 155টা আসবে না, এই পর্যন্তই আসবে, শুধু এই পর্যন্ত। দেখেন আইসিটিতে আপনার কিন্তু এই 140ই থাকবে, লাইব্রেরি সায়েন্সেও 140টা এমসিকিউ থাকবে, কৃষিতে যারা পড়াশোনা করছেন তাদেরও 140। শুধু এখানে এই 3টা সাবজেক্টের শুধু খেয়াল করেন। যারা হাই স্কুলে বাংলায় অনার্স করেছেন, হাই স্কুলে ইংরেজিতে অনার্স করেছেন, বা গণিত ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, আপনার ক্ষেত্রে গণিত এমসিকিউ আসবে 150টা, ইংরেজি এমসিকিউ 150টা, বাংলা এমসিকিউ আসবে 155টা, কারণ 140 আর এক্সট্রা জেনারেলের ভিতরে আছে 15। এই স্যার বাকি আপনার আমাদের আর কি কি পড়তে হবে? এর সাথে আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের হন, এর সাথে আপনার ইংরেজি 15টা এমসিকিউ আসবে, গণিত আসবে, জিকেও আসবে। আবার আপনি যদি ইংরেজি ডিপার্টমেন্টে হন 155টা আপনার ইংরেজি থেকেই আসবে, এবং লিটারেচারে থাকবে, ব্যাকরণ থাকবে। এর পাশাপাশি আপনাকে বাংলা 15টা পড়তে হবে, গণিত 15টা দেখাতে হবে, জিকে 15টা দেখাতে হবে। গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি আপনি হন, হাই স্কুলে যদি গণিত শিক্ষক হতে চান, আপনি সেখানে দাখিল মাদ্রাসা বা হাই স্কুল হোক বা ভোকেশনাল পর্যায়ে হোক, সেক্ষেত্রে আপনার গণিতের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম কাজটাই আসবে। আপনার 155টা এমসিকিউ আসবে গণিত থেকেই আসবে এখানে 155টা এমসিকিউ। এখন দেখেন এর পাশাপাশি আপনাকে বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, আর জিকে পড়তে হবে। কথা ক্লিয়ার? এরপর আসে আইসিটি। এই আইসিটিতে যারা পরীক্ষা দেবেন হাই স্কুলে, আপনার আইসিটি থেকেই 140 মার্ক আসবে। আইসিটি অনেক পদসংখ্যা ফাঁকা, 140টা আপনার আইসিটি থেকে প্রশ্ন আসবে। সপ্তম, অষ্টম, নবম, ষষ্ঠ, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইগুলো আছে এগুলো থেকে প্রশ্ন করবে, 140টা এমসিকিউ আসবে। এরপর আপনারা এর সাথে আপনার 60 নম্বরের জেনারেল পার্ট পরীক্ষা দিতে হবে। লাইব্রেরি সায়েন্স, আপনার লাইব্রেরি সায়েন্স রিলেটেড 140টা এমসিকিউ আসবে, এর পাশাপাশি আপনার 60 নম্বরের জেনারেল আপনার পরীক্ষা দিতে হবে। কৃষি তো 140 মার্ক, কৃষি রিলেটেড সাবজেক্ট থেকে আপনার 140 এমসিকিউ আসবে। বাকি আপনার 60টা প্রশ্ন আপনার জেনারেল পার্টের থেকে আসবে, বাংলা, ইংরেজি এগুলা থাকবে। এবার দেখেন এটা গেল। এবার মানবিক গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ সামাজিক বিজ্ঞান, যারা সামাজিক বিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা দিবেন, মানবিক গ্রুপ যারা সামাজিক বিজ্ঞান। এতক্ষণ যারা কমেন্ট করছেন স্যার সামাজিক বিজ্ঞান আমাদেরটা কি, হ্যাঁ স্কুলে স্যার সামাজিক বিজ্ঞানে অ্যাপ্লাই করবেন, সমাজ বিজ্ঞান আছে না স্কুলে সামাজিক বিজ্ঞান, এই অনুষদে যারা মানবিক গ্রুপে আছেন তারাই, তাদের কিন্তু ভেজাল আছে মারাত্মক। যারা কৃষিতে পড়াশোনা করছে ও কি লাকি, অনেক লাকি, কেন কৃষি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে 140টা। ও তো ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, উচ্চ মাধ্যমিক কৃষিকে বই আছে, এগুলো পড়বে আর নিজ সাবজেক্ট পড়বে। আবার লাইব্রেরি সায়েন্স এর কোনো টেনশন, এর একটা সাবজেক্ট পড়লেই হবে। আবার দেখে তাই তা থেকে 140টা দাগাইতে পারবো। আইসিটি এরা কতটা লাকি, বাংলা ডিপার্টমেন্ট কতটা লাকি, ইংরেজি ডিপার্টমেন্ট কতটা লাকি, গণিত ডিপার্টমেন্ট কতটা লাকি। সবচেয়ে বেশি লাকি এই বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, গণিত ডিপার্টমেন্ট, আইসিটি ডিপার্টমেন্ট, লাইব্রেরি সায়েন্স এবং কৃষি, এরা হলো পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন এরাই। কারণ এরা নিজে সাবজেক্টে পড়াশোনা করছেন, ওই সাবজেক্ট থেকেই তাদের এমসিকিউ আসবে। কথা ক্লিয়ার? এখন দেখেন স্যার লাইব্রেরি সায়েন্স কোর্স করা থাকলে আবেদন করা যাবে? অবশ্যই লাইব্রেরি সায়েন্স কোর্স করা থাকলে আবেদন করা যাবে। সার্কুলার থাকতে হবে। স্যার স্কুল 2 এর ব্যাপারে বলেন জেনারেল। কারণ স্কুল 2 তো কইলাম ভাই, এতক্ষণ তুমি কইছিলা কাদের ভাইয়া, স্কুল 2 এতক্ষণ এত চিল্লাইলাম, আধা ঘন্টা চিল্লাইতে মুখে ফেনা উঠে গেছে, আর বলা যাবে না। স্যার সোশ্যাল ওয়ার্কে আবেদন করা যাবে নাকি? এবার একটু দেখেন স্যার চারুকলা বিষয়ে 100 নম্বর থাকবে। আপনার চারুকলায় 100 না, আপনার চারুকলায় 140 থাকবে, চারুকলায় 140 থাকবে, এবং বাকি আপনার 60 নম্বর থাকবে ওখানে।
এবার আসি দেখেন মানবিক গ্রুপ। এবার আসি আপনারা যারা আর্টসে পড়াশোনা করছেন, যেমন রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন, ফিলোসফিতে পড়াশোনা করছেন, ইকোনমিক্সে পড়াশোনা করছেন, স্যার আমাদের অবস্থা হবে কি? আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, নৃবিজ্ঞানে পড়াশোনা করছেন, এই আর্টসের মানুষগুলা কই যাবে স্যার? তাদের সবচেয়ে ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে এখানে। যিনি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করছেন, সে সমাজ বিজ্ঞানে যিনি পড়াশোনা করছেন তার অনেক কঠিন পরীক্ষা হবে একটা। কি কঠিন পরীক্ষা হবে তার একটা? খেয়াল করেন, তার সমাজ বিজ্ঞান তো পড়াই লাগবে, পাশাপাশি তার রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে, ইতিহাস পড়া লাগবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে। কথা ক্লিয়ার? তাই মানবিক গ্রুপে এই দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা সাবজেক্টের উপর আপনার পড়াশোনা করতে হবে। 7টা সাবজেক্টের উপরে আপনার কি করতে হবে? এই আপনাকে পড়াশোনা করতে হবে। এখন মনে মনে স্যার এর ভিতরে তো কোথাও ফিলোসফি নাই, এই যে দর্শন সাবজেক্টে আমি আচ্ছা আমার কি হবে? যারা এই যে দর্শনে পড়াশোনা করছে, আপনার দর্শন থেকে একটা প্রশ্ন আসবে না, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দর্শনে যারা অনার্স কমপ্লিট করছেন তাদের দর্শন সাবজেক্ট পড়াই লাগবে না, যুক্তিবিদ্যা পড়াই লাগবে না, আপনার ওখান থেকে একটা প্রশ্ন আসবে না, টেনশন নিয়েন না। কিন্তু আপনার পড়তে হবে কি, যারা ফিলোসফি আছেন আপনার সমাজ বিজ্ঞান পড়তে হবে, এখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সমাজকর্ম, অর্থনীতি। আপনাকে এই 7টা সাবজেক্ট মাশাআল্লাহ আপনাকে পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? এবার দেখেন আপনি আইআর ডিপার্টমেন্ট, আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন, আইআর ডিপার্টমেন্টের যারা আছেন তারা পাবলিক অ্যাড, এই যে পাবলিক অ্যাড, আইআর ডিপার্টমেন্ট মানে আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, এই 3টা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তাদের নিজ সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করা লাগবে না। অর্থাৎ আপনি পাবলিক অ্যাড আছেন, আপনার পাবলিক অ্যাড পড়া লাগবে না। ইন্টারন্যাশনাল রিলেশন আছেন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন পড়া লাগবে না। আপনি ফিলোসফি আছেন, আপনার ফিলোসফি পড়া লাগবে না। আপনি নৃবিজ্ঞানে আছেন, আপনার নৃবিজ্ঞানে পড়া লাগবে না। তার আপনারা এই পরিবর্তে কি পড়বেন? আপনাদের জন্য সরকার বলছে আপনি সমাজ বিজ্ঞান পড়েন, আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েন, আপনি ইতিহাস পড়েন, আপনি ইসলাম ইতিহাস পড়বেন, ভূগোল পড়বেন, আর কল্যাণ পড়বেন, আর ইকোনমিক্স পড়বেন। এই 7টা সাবজেক্ট আপনি পড়াশোনা করবেন। এর ভিতরে আপনার 140টা এমসিকিউ আসবে, 140টা। পাশাপাশি আপনার ইংরেজি পড়বেন 15টা, গণিত 15টা, আর জিকে 15টা, এই 60 নম্বর। আর এই 7টা সাবজেক্ট থেকে 140টা এমসিকিউ আসবে। তার মানে এই মানবিক গ্রুপ, সমাজ বিজ্ঞান, এই সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টটা চাকরি পাওয়া সোটাফ। এক্ষেত্রে দেখেন আপনি ইকোনমিক্সে পড়াশোনা করছেন, আপনার ইকোনমিক্স পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে, ভূগোল পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, সমাজ বিজ্ঞান পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। এক্ষেত্রে স্যার কোথা থেকে পড়বো? সমাজ বিজ্ঞান বই আছে, 8ম, 9ম, 10ম শ্রেণী, উচ্চ মাধ্যমিক, এগুলো পড়বেন। রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতি উচ্চ মাধ্যমিক আছে, 9ম, 10ম শ্রেণী, এই বইগুলো পড়তে হবে। ইতিহাস 9ম, 10ম শ্রেণী আছে, উচ্চ মাধ্যমিক আছে, এই বইগুলো পড়তে হবে। ইসলাম ইতিহাস বই আছে উচ্চ মাধ্যমিক, এগুলো পড়তে হবে। ভূগোল বই 9, 10 ভূগোল বই আছে, উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়তে হবে। সমাজ কল্যাণের উপর বই আছে ইন্টারমিডিয়েট, সেটা পড়তে হবে। ইকোনমিক্স এর উপর ইন্টারমিডিয়েট বই আছে, 9, 10 বই আছে। এই বইগুলার এমসিকিউ টাইপের ছোট ছোট প্রশ্ন আপনাকে পড়তে হবে। তা চিন্তা করেন কতটা কঠিন একটা বিষয়। তবে কঠিন হলো সমস্যা নেই, আমাদের এই 7টা সাবজেক্টের টিচার আমাদের আছে, এবং এই স্যারদের ক্লাসগুলো করলে আপনি এখানে ভালো করতে পারবেন। সর্বোচ্চ নম্বরদারি যারা থাকবেন তারাই এখানে টিকতে পারবেন, কোনো পাস নম্বর দিয়ে কোনো লাভ হবে না। তাহলে এই যে দেখেন যারা মানবিক ডিপার্টমেন্টে আছেন তাদের উপর অমানবিক সিদ্ধান্ত, যারা মানবিক ডিপার্টমেন্টে আছেন তাদের অমানবিক সিদ্ধান্ত। চিন্তা করেন স্টুডেন্টটা সে একটা ভালো ইউনিভার্সিটি থেকে সে পাবলিক এডে পড়াশোনা করছেন, বা ফিলোসফিতে পড়াশোনা করছেন, বা ইন্টারন্যাশনাল রিলেশন পড়ছেন, অথচ সে জীবনও এগুলো পড়ে না, এখন তার পড়তে হবে। 9, 10 বা উচ্চ মাধ্যমিক পড়ছে, ওইগুলো আবার ঝালাই করতে হবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার সবাই? এইটা মানবিক ক্লিয়ার কিনা? হ্যাঁ, আইইআর শিক্ষা গবেষণা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার আইইআর, আপনার শিক্ষা গবেষণা ইনস্টিটিউট যারা আছেন, কাজী সুমন মানবিক গ্রুপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি বাংলা ইংলিশে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আর কি সার্কুলার দিলে আরো আপনি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। আশিক মিসে স্যার ফিজিক্যাল এডুকেশন নিয়ে কিছু বলেন। স্যার ইয়ার শিক্ষক গবেষণা মানবিক অ্যাপ্লাই করা যাবে, নিবন্ধনের জন্য কি নির্দিষ্ট সিলেবাস দেবে? অবশ্যই সিলেবাস আছে, অবশ্যই সিলেবাস থাকবে। এবার আসি এখানে যারা ধর্ম, যদি আপনি ধর্ম রিলেটেড, যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি ইসলাম শিক্ষা প্রচুর পরিমাণে পদ সংখ্যা ফাঁকা আছে। এরপর আছে হিন্দু ধর্ম, বুদ্ধিস্ট, খ্রিস্টান। ইসলাম শিক্ষা যারা আছেন অবশ্যই আপনাকে ইসলাম শিক্ষা থেকে কি করতে হবে?
অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে আপনি ইসলাম শিক্ষায় আবেদন করতে পারবেন। এখানে অন্য সাবজেক্টের লোকেরা ইসলাম শিক্ষা অ্যাপ্লাই করতে পারবেন না। হিন্দু ধর্ম, আপনার হিন্দু ধর্ম রিলেটেড সাবজেক্ট, আপনার হিন্দু ধর্মের উপরে অনার্স কমপ্লিট করে, বিশেষ করে সংস্কৃত ডিপার্টমেন্ট যারা আছেন তাদের এই অনার্স কমপ্লিট করা লাগবে, তাহলে আপনি হিন্দু ধর্ম অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে বলেন স্যার আমি হিন্দু ধর্ম খুব ভালো পারি, আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? এর জবাব হলো না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে সংস্কৃত ডিপার্টমেন্ট, পালি ডিপার্টমেন্ট মানে বৌদ্ধ যারা আছে এই ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে আপনি বৌদ্ধদের জন্য যেটা পালি ডিপার্টমেন্টের তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হিন্দু ধর্ম থেকে সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করছেন তারা অ্যাপ্লাই করবেন। আর ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এখানে ইসলাম শিক্ষা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের এই হিন্দু ধর্মে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার হিন্দু ধর্ম রিলেটেড প্রশ্ন আসবে 140টা এমসিকিউ আসবে। আর ইসলাম শিক্ষায় যারা অ্যাপ্লাই করবেন তাদের ইসলাম শিক্ষা থেকে 140টা এমসিকিউ আসবে। 140টা এমসিকিউ আপনার ইসলাম শিক্ষা থেকে আসবে। তাহলে ইসলাম শিক্ষা ডিপার্টমেন্ট খুবই লাকি, সংস্কৃত ডিপার্টমেন্ট তারা খুবই লাকি, তাই না? তারা খুবই লাকি, তাদের একটা সাবজেক্টের বেশি আর পড়া লাগবে না। সবচেয়ে পাপ করছে কারা? এই মানবিক ডিপার্টমেন্টে যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে, ইতিহাসে পড়েছে, সমাজ কল্যাণে পড়েছে, অর্থনীতিতে পড়েছে, এরা সবচেয়ে পাপ করেছে। এদের 7টা সাবজেক্ট পড়তে হবে। ক্লিয়ার? মনে থাকে জানো? শারীরিক শিক্ষা আছে, দেখেন যারা শারীরিক শিক্ষা আছে, এই শারীরিক শিক্ষা থেকে যারা পড়াশোনা করেছেন, যারা শারীরিক শিক্ষা প্রচুর পরিমাণে পদ সংখ্যা ফাঁকা এখানে। এই শারীরিক শিক্ষা যারা পড়াশোনা করেছেন, শারীরিক শিক্ষা থেকে আপনি যদি 1 বছর মেয়াদি যদি কোর্সও করা থাকে শারীরিক শিক্ষায়, এবং লাইব্রেরি সায়েন্সে যদি 1 বছর মেয়াদি যদি কোর্সও করা থাকে আপনাদের বিভিন্ন 1 বছর 2 বছর, তারাও কিন্তু লাইব্রেরি সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন, শারীরিক শিক্ষা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই যে শারীরিক শিক্ষা আছে, আপনাদেরকে এই শারীরিক শিক্ষা বিষয়ে 140টা এমসিকিউ আসবে, আর 60 নম্বর আপনার জেনারেল পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এই শারীরিক দিয়েই আপনার 140টা এমসিকিউ। তেমনি চারুকারুকলা যারা আছেন, আপনার চারুকারুকলায় থেকেই 140টা এমসিকিউ আসবে, বাকি 60টা জেনারেল। এবার আসি বিজ্ঞান রিলেটেড থেকে। স্যার আমরা যারা বিজ্ঞান আছে আমাদের কি হবে স্যার? আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? এবার বিজ্ঞানের যারা সায়েন্সে যারা পড়াশোনা করছেন তাদের ঈদ, তাদের কোরবানি খুব ভালো হবে, ঈদ খুব ভালো জমবে, কারণ সায়েন্সের স্টুডেন্টদের আসল খেলা, সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট খুবই আসল খেলা। বিজ্ঞান গ্রুপ সাবজেক্ট ভৌত বিজ্ঞান ও জীব বিজ্ঞান, এখানে চমৎকার একটা জিনিস, আপনি বিজ্ঞান গ্রুপে যারা আছে, সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, যারা ফিজিক্সে আছেন, আপনি কিন্তু এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এখানে আপনার ভোকেশনালও কিন্তু আছে, ভোকেশনালে ভৌত বিজ্ঞান আছে, মাদ্রাসা পর্যায়ে কিন্তু আপনার ভৌত বিজ্ঞান আছে, ভোকেশনাল এবং মাদ্রাসায় ভৌত বিজ্ঞান আছে। আপনি যদি ভোকেশনালে ভৌত বিজ্ঞানে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা মিলে 140টা এমসিকিউ আসবে। আপনি মাদ্রাসা পর্যায়ে যদি ভৌত বিজ্ঞানে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ফিজিক্স কেমিস্ট্রি থেকে আপনার 140টা এমসিকিউ আসবে, আর বাকি 60 নম্বর আসবে। এবার দেখেন, এবার আপনি যদি মনে করেন যে আপনি যদি ইসে অ্যাপ্লাই করেন, আপনি যদি স্কুল পর্যায়ে যদি শুধু সেখানে কিন্তু শুধু বিজ্ঞান আছে, অর্থাৎ শুধু রসায়ন আছে স্কুল পর্যায়ে, রসায়ন, সেক্ষেত্রে আপনি রসায়নের উপরে আপনি পুরোটাই 140টা এমসিকিউ পড়বেন, ঠিক আছে? সেই কেমিস্ট্রি থেকে পুরাটা, ঠিক আছে? আর ফিজিক্সে যারা আছেন স্কুল পর্যায়ে, হাই স্কুলের টিচার হবেন, তাদেরও 140টা আপনার নিজ সাবজেক্ট থেকে, অর্থাৎ ফিজিক্সে পড়লে ফিজিক্সে 140টি, কেমিস্ট্রি পড়লে কেমিস্ট্রিতে 140টা এমসিকিউ আপনার আসবে, বাকি 60টা এমসিকিউ এখান থেকে জেনারেল থেকে আসবে। ক্লিয়ার? এবার আসে জীববিজ্ঞানে যদি আপনি অ্যাপ্লাই করেন, জীববিজ্ঞান যারা অনার্স কমপ্লিট করছেন তারা তো পারবেন, তারা পড়বেন। এর ভিতরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান আছে, এর ভিতরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আপনাকে প্রাণী বিজ্ঞান পড়তে হবে, আবার প্রাণী বিজ্ঞানে পড়াশোনা করলে আপনার উদ্ভিদ বিজ্ঞান পড়া লাগবে। এক কথা উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, তারা এই জীব বিজ্ঞানে এখানে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। ক্লিয়ার? এবং এখানে প্রচুর পরিমাণে এবার সবচেয়ে সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রচুর পরিমাণে পদসংখ্যা ফাঁকা, প্রচুর পরিমাণে পদসংখ্যা ফাঁকা। সায়েন্সের স্টুডেন্টরা সবচেয়ে লাকি, সায়েন্সের স্টুডেন্টরা সবচেয়ে লাকি, মনে থাকবে, সায়েন্সের স্টুডেন্ট সবচেয়ে লাকি। ক্লিয়ার? এবার আসি বাণিজ্য গ্রুপ, সবচেয়ে অবহেলিত, বাংলাদেশের ভিতরে সবচেয়ে নিষ্পেষিত অবহেলিত যে জাতিটা আছে তারা হলো কমার্সের স্টুডেন্ট। আপনাদের যারা ছোট ভাই বেরাদার আছে, কখনো ভুলেও এই কমার্সে পড়াবেন না,
কমার্সে বাংলাদেশে এখন আর সেই খাবার নাই। একটা ব্যাংকের চাকরিও হয় না কমার্সের স্টুডেন্টদের এখন, ব্যাংকেও তাদের খাবার নাই। আপনি বাংলাদেশ ব্যাংকের এডি যান, বড় বড় সিনিয়র যত অফিসার দেখেন সব দেখবেন আর্টসের পোলাপান ঢুকে আছে। এই জন্য বর্তমানে কমার্সের অবস্থা খুবই খারাপ। এরা সবচেয়ে নিষ্পেষিত, অসহায়, অবহেলিত, অবলা প্রাণী কারা? এই কমার্সের স্টুডেন্টরা। তাদের সবসময় সিট কম থাকে। তা যারা বাণিজ্যিক গ্রুপ সাবজেক্ট যারা আছে, যারা হাই স্কুলে ঢুকতে চান, আপনি কমার্সের পড়াবেন, যেহেতু স্কুলে কলেজে স্কুলে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখেন এগুলো কম্পালসারি। অ্যাকাউন্টিং এর উপর প্রশ্ন আসবে, ফিনান্স থেকে প্রশ্ন আসবে, মার্কেটিং থেকে প্রশ্ন আসবে এবং ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসবে। 1 2 3 4 এই 4টা সাবজেক্ট থেকে 140টা এমসিকিউ আপনাকে দাগাতে হবে। তার মানে আপনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন, আপনাকে এখন ফিনান্সও পড়তে হবে, মার্কেটিংও পড়তে হবে, ম্যানেজমেন্টও পড়তে হবে। তা আপনার কমার্সের ভিতরে সবচেয়ে খয়রাতি মার্কা সাবজেক্ট হলো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার ম্যানেজমেন্ট থেকেও এমসিকিউ আসবে, মার্কেটিং থেকেও আসবে, ফিনান্স থেকেও আসবে, অ্যাকাউন্টিং থেকে আসবে। অবশ্যই আপনি নবম দশম শ্রেণীর এই মার্কেটিং, ফিনান্স, এই যে 4টা সাবজেক্ট বই আছে, উচ্চ মাধ্যমিকে এই বইগুলো আছে, এগুলো থেকেই সাধারণত এই প্রশ্নগুলো আসবে। তাহলে এই বাণিজ্য গ্রুপের জন্য আপনি কি করবেন? নবম দশম শ্রেণীর বইগুলো পড়বেন আর উচ্চ মাধ্যমিক বইগুলো ভালো করে পড়বেন। ক্লিয়ার সবাই? আর যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের তো টেনশন নেই, আমাদের স্যাররা যা পড়াবে তাই আপনাকে পড়তে হবে এবং হ্যান্ড নোট যা দিব তাই আপনাকে পড়তে হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? হাই স্কুল নিয়ে কারো প্রশ্ন আছে কিনা দ্রুত বলেন। হাই স্কুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সায়েন্স, আর্টস, কমার্স দ্রুত বলেন, কমেন্ট করেন। স্যার ফিজিক্সে কত পেলে জব হবে, এরকম পাওয়াটাও বাদ, সর্বোচ্চ নম্বরধারীদের রাখা হবে। অর্থাৎ এখানে সর্বোচ্চ নম্বর আপনি মনে রাখবেন, 200-র ভিতরে যে কোনো সাবজেক্টের হন 120-এর ভিতরে নামবেন, তাহলে আর জীবনে চাকরিটা হবে না, এটা লিখিত গ্যারান্টেড। আপনার 120-এর ভিতরে 200 এমসিকিউর ভিতরে 120-এর নিচে যারা পাবেন তারা ফ্রিতে জীবনও টিকবেন না। চাকরি তো পরের হওয়ার বিষয়। চাকরি পেতে হলে তো আপনার 130, 40, 150 আপনার একদম নিরাপদ সেফ জোন। 130, 40, 150 হলো নিরাপদ সেফ জোন, কিন্তু 120 হলো মোটামুটি সান্ত্বনার জায়গা। তাদের যে চাকরি হবে গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে সর্বোচ্চ নম্বরধারী যারা থাকবেন তারাই চাকরি পাবেন। কথা ক্লিয়ার? এর ভিতরে আপনি 130 রাখতে পারেন, 140, 150 যত রাখতে পারবেন তত আপনার জন্য নিরাপদ জোন থাকবে। আর যতই আপনি এর নিচে কমবেন ততই আপনি ভার্নারেবল জোনে থাকবেন। ক্লিয়ার সবাই? এর নিচে যারা পাবেন তাদের বাংলাদেশের কোথাও ঝাড়ুদার পোস্টেও চাকরি হবে না বাংলাদেশের। এই জন্য বললাম যে এই খয়রাতি মার্কার নাম্বার নিয়ে কখনোই এবার নিবন্ধনে ঝাঁপাই পড়তে পারবেন না। এবারে একদম রিচ, সমৃদ্ধ, অ্যারিস্টোক্রেটেড নাম্বার লাগবে, এবার হাই কোয়ালিটি নাম্বার লাগবে নিবন্ধনে, এটা মাথায় রাখেন। এখানে অবশ্যই লোয়েস্ট পয়েন্ট 120, 200-এর ভিতরে, এর উপরে যারা পাবেন তারাই মাঠে গোল দিতে পারবেন। স্যার আমার যারা সমাজকর্মী আছে তারা তো সামাজিক বিজ্ঞানে আবেদন করবো নাকি? হ্যাঁ, অবশ্যই তুমি সামাজিক বিজ্ঞানে অ্যাপ্লাই করবে ভাইয়া। নীলু ভাই, এসপি প্রফেসর ফিজিক্সের সিট বেশি ফাঁকা, তাই জিজ্ঞেস করলাম কত। আরে বেশি ফাঁকা থাকলে তোমার সমস্যা নাই, সায়েন্সের স্টুডেন্টের কি অভাব পড়ছে বাংলাদেশে? তোমার ফিজিক্স স্টুডেন্ট তুমি আসো, তোমার সমস্যা নাই তো। তোমার ফিজিক্স যেহেতু বেশি, তোমার একটু কম পাওয়া লাগবে। মনে করো এখানে কারা এই কমার্সের স্টুডেন্ট, ওরা 120 পাইলে কাজ হইব না, তুমি 120 পাইলে কাজ হবে, কারণ কি তোমাদের পদ সংখ্যা বেশি। অর্থাৎ যাদের পদ সংখ্যা বেশি তাদের একটু কম পাইলেই হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। স্যার এইচএসসি পাশে আবেদনের সুযোগ আছে না? বাংলাদেশে এইচএসসি পাশে আর নিবন্ধনে প্রবেশের সুযোগ নেই। আপনার জন্য 10 থেকে 20তম গ্রেডের কিছু চাকরি আছে, 17 থেকে 20তম গ্রেডের, ওইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? স্যার 80 পেলে নাকি পাস? হ্যাঁ, পাস করে করবেন কি, চাকরি পাবেন না তো। আপনি মনে করেন 80 পাইলেন, তাদের পাস করবে। 120 পাইলেই তো আপনি চাকরি পাবেন না। 80 তো দূরের কথা, আপনি পাস করছেন কিন্তু আপনাকে চাকরি দিবে না কোথাও। আপনাকে ধৈর্য একদম বুড়ি গঙ্গা 95 নদীতে ফেলাই দিবে 80 নম্বর পাইলে। কিন্তু আপনার জীবন এইটা নিয়ে আপনি কারো কাছে বলতেও পারবেন না ভাই আমি নিবন্ধনে পাশ করছি, কারণ আপনাকে চাকরি দিবে না। উগান্ডা গেল আপনাকে, আফ্রিকার কোনো দেশেও যেতে যায় এই সার্টিফিকেট নিয়ে বলেন, আপনাকে তো নিবন্ধনের সার্টিফিকেট দিবে না। এখন নিবন্ধন বলতে কোনো শব্দই তো নাই। হাই স্কুলে শিক্ষক নিয়োগ, কলেজ শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, এখানে ওই যে নিবন্ধনই তো কোনো সার্টিফিকেট দেবেন আপনাকে। তা আপনি পাশ করেও বা লাভ কি? আপনি পাশ করলে উগান্ডা, আফ্রিকার কোনো দেশে গেলেও আপনাকে চাকরি দিবে না, দিবে না। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশ তো দূরের কথা, অন্য কোথাও আপনি এই আর দেখাতে পারেন, এই দিয়ে আপনার কখনো চাকরি হবে না, হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? আপনার যতগুলো পদসংখ্যা ফাঁকা হবে ওর উপরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনি মনে করেন যে এখানে যতগুলো পদসংখ্যা ফাঁকা থাকবে তার উপর এই বাণিজ্য গ্রুপে টোটাল কতটা সংখ্যা ফাঁকা, যে কটা পদসংখ্যা ফাঁকা থাকবে ওইগুলোর সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। ইসলাম ধর্মের জন্য কোন কোন বিষয় পড়ে? শুধু ইসলাম শিক্ষা থেকে 140টা এমসিকিউ আসবে, বাকিটা আপনার জেনারেল 60 নম্বর।
বাকি ইসলাম শিক্ষা থেকে আপনি বাংলা পড়বেন 15টা, ইংরেজি পড়বেন 15টা, গণিত পড়বেন 15টা, জিকে পড়বেন 15টা, আর আপনি ইসলাম শিক্ষা থেকে পড়বেন 140টা এমসিকিউ। কথা ক্লিয়ার? স্যার অর্থনৈতিক বিষয়টা নিয়ে আরেকটু বলে ভালো হয়। যারা ইকোনমিক্সে পড়াশোনা করছেন, আপনি হাই স্কুলে অ্যাপ্লাই করবেন, আপনি ইকোনমিক্সে পড়ছেন, আপনার ইকোনমিক্সের পাশাপাশি ইকোনমিক্স তো পড়তেই হবে, পাশাপাশি সমাজবিজ্ঞান পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে। এর পাশাপাশি আপনাকে বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত পড়তে হবে, জিকে পড়তে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে স্যার, চারুকারুকলা 130,040 পেলে কি হবে? জব হবে, অবশ্যই হবে। চারুকারুকলা ডিগ্রি পাস করে স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, ডিগ্রি পর্যায়ে অ্যাপ্লাই করা যাবে। আপনি যদি ডিগ্রি যদি আর্টসে করেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি বিজ্ঞানে করেন এখানে অ্যাপ্লাই করবেন, ডিগ্রি যদি এখানে করেন এখানে অ্যাপ্লাই করবেন। স্যার নিবন্ধনের সাবজেক্টিভ এবং জেনারেল কি আলাদা আলাদা পাস করতে হবে? এখনো নির্দেশনা আসে নাই, তবে আলাদা আলাদাই পাস করতে হবে মেবি। সমাজ বিজ্ঞানের জন্য কোন কোন বিষয় পড়তে হবে? সাইফুল ইসলাম তুহিন, সমাজ বিজ্ঞানের জন্য আপনার সমাজ বিজ্ঞান পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সমাজকরণ পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত পড়তে হবে, জিকে পড়তে হবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? স্যার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, কিছু ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে যদি আপনি হাই স্কুলে অ্যাপ্লাই করেন, আপনার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং পড়তে হবে, অ্যাকাউন্টিং পড়তে হবে, মার্কেটিং পড়তে হবে, ম্যানেজমেন্ট পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত পড়তে হবে, সাধারণ জ্ঞান পড়তে হবে। ক্লিয়ার? স্যার সোশ্যাল ওয়ার্কটা বলেন, শাপলা খান শারমিন, সমাজ কল্যাণ যদি আপনি অনার্স কমপ্লিট করতে থাকেন, আপনি সমাজ বিজ্ঞান পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, আর কি অর্থনীতি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত পড়তে হবে, জিকে পড়তে হবে। ক্লিয়ার? ইতিহাসের জন্য কোন কোন বিষয়? ইতিহাস সেম জিনিস। ইতিহাসের জন্য আপনার ইতিহাস পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে, ভূগোল পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, সমাজবিজ্ঞান পড়তে হবে, বাংলা, ইংরেজি, গণিত, জিকে পড়তে হবে। আর কোনো প্রশ্ন? লাইব্রেরি আর ইনফরমেশন সায়েন্স থেকে 140 নম্বর পরীক্ষা হবে। হ্যাঁ, লাইব্রেরি সায়েন্সে 140টা এমসিকিউ থাকবে, পাশাপাশি 60 নম্বর থাকবে এ বাংলা, ইংরেজি, গণিত, জিকে থেকে। আর কোনো প্রশ্ন? স্যার হিন্দু ধর্মের বিষয়ে একটু বলুন। হিন্দু ধর্ম থেকে আপনার সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করা লাগবে। সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি হিন্দু ধর্মের পড়াশোনা করতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে 140টা প্রশ্ন হিন্দু ধর্ম থেকে আসবে, আর বাংলা, ইংরেজি, গণিত এবং জিকেও পড়া লাগবে। ক্লিয়ার? এইচএসসি তো আবেদন করা যাবে না? যাবে না। নাহির ইসলাম জিসান, আপনি আবেদন করতে পারবেন না। শরীফ আহমেদ, স্যার আমার এইচএসসি বিজ্ঞান বিভাগ ছিল, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো? স্কুল পর্যায়ে জীব বিজ্ঞান, না আপনি পারবেন না। আর অনার্স শেষ করছি অ্যাকাউন্টিং, না আপনি পারবেন না। আপনি শুধু অ্যাকাউন্টিং এখানে অ্যাকাউন্টিং এখানে অ্যাপ্লাই করবেন, আপনি এখানে অ্যাপ্লাই করবেন। স্যার লাইব্রেরি সায়েন্স নিয়ে কিছু বলেন। লাইব্রেরি সায়েন্সের কথা হলো 140টা এমসিকিউ আসবে আপনার লাইব্রেরি সায়েন্স থেকে, বাকি 60টা আসবে এমসিকিউ বাংলা, ইংরেজি, গণিত, জিকে পড়া লাগবে। কৃষি শিক্ষা কি আপনার কৃষি শিক্ষা রিলেটেড 140টা প্রশ্ন কৃষি শিক্ষা থেকে আসবে, এরপর বাংলা, ইংরেজি, গণিত, জিকে থেকে আসবে 60টা এমসিকিউ। ক্লিয়ার? কোনো প্রশ্ন? সহকারী মৌলবী সর্বনিম্ন কত বলে? সহকারী মৌলবী ভালো পোস্ট আছে, আপনি পাশ করলেই চাকরি হবে। স্যার হাই স্কুলে ধর্মীয় শিক্ষক পদ সংখ্যা কত? এটা আমার এখন খেয়াল নেই। স্যার আমি বিএসসি করছি, আমি এখন হাই স্কুল নিবন্ধন পরীক্ষা দিচ্ছি। এখন কি বিএসএস কি আমি এটাই তো বুঝলাম না। আচ্ছা স্যার, আমি সরকারি 1 বছরের অ্যাডভান্স কম্পিউটার কোর্স করেছি, আমি কি আইসিটি পারবেন? তবে আইসিটিতে যারা কোর্স করছেন তবে অবশ্যই সেটা কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোর্স করা লাগবে, ভুংবাং প্রতিষ্ঠান থেকে কোর্স করলে হবে না। স্যার এবার একজন কথা বলছেন, স্যার বায়োলজি নিয়ে কিছু বলেন। বায়োলজি বলে এই যে আপনি বায়োলজিতে স্কুল পর্যায়ে আপনি অবশ্যই বায়োলজিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জীব বিজ্ঞান পড়বেন, পাশাপাশি উদ্ভিদ আর প্রাণী বিজ্ঞানও পড়বেন, পড়লে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, পড়াশোনা করলেই পারবেন। ঠিক আছে? ইসলাম শিক্ষা কত পাওয়া লাগবে এটা বলা মুশকিল। প্রশ্ন যদি সহজ হয় তাহলে বেশি পাইতে হবে, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে 120 এরকম পাওয়া লাগবে, আর প্রশ্ন সহজ হয় তাহলে 140, 50, 160ও পাওয়া লাগতে পারে। আপনারা অনেকেই বলেন যে স্যার এটা কোনটা কত, এটা পদ সংখ্যার উপর ডিপেন্ড করে, আবার অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। যদিও আপনার যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, যেমন ইসলাম শিক্ষা, সেখানে সংস্কৃত ডিপার্টমেন্ট স্টুডেন্ট তো কম বাংলাদেশে, তো সেখানে যদি অ্যাপ্লাই করে সেখানে দেখা গেল তাদের কম নম্বর পেলেও চাকরিটা হবে, এরকম হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা অবশ্যই জানতে পারলাম এটা। এবার দেখেন, আপনি যদি কলেজ পর্যায়ে জিনিসটা একটু আলোচনা করি। এবার আসি যারা কলেজে পরীক্ষা দিবেন। হ্যাঁ, কলেজ পর্যায়ে যারা আছেন একটু ভালো করে খেয়াল রাখেন। কলেজ পর্যায়ে প্রভাষক মানবিক বিষয়ে সকল বিষয়, এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব। প্রভাষক, আপনি যদি মানবিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, আপনি যদি সমাজ কল্যাণের হন, আপনার সমাজ কল্যাণ থেকে 140 নম্বর এমসিকিউ আসবে, আর এর সাথে সাথে পড়তে হবে বাংলা, ইংরেজি, গণিত, জিকে।
আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের হন, আপনি রাষ্ট্রবিজ্ঞান থেকে 140টা এমসিকিউ আসবে, এরপর বাংলা, ইংরেজি, গণিত, জিকে থেকে 60 নম্বর আসবে। আপনি যদি ফিজিক্স ডিপার্টমেন্টের হন, আপনি কলেজ পর্যায়ে ফিজিক্স পড়তে হবে, 140টা এমসিকিউ আসবে, আর বাকি বাংলা, ইংরেজি, গণিত, জিকে পড়তে হবে। আপনি যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হন, কলেজ পর্যায়ে প্রবাসকে অ্যাপ্লাই করবেন, 140টা এমসিকিউ আসবে অ্যাকাউন্টিং থেকে, বাকি বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এই টোটালটা আসবে আপনার জেনারেল থেকে। ক্লিয়ার সবাই? কলেজ পর্যায়ে এরকম প্রভাষক বিজ্ঞান, এটাও একই কথা, বাণিজ্য বিভাগও একই কথা। তবে অবশ্যই আপনি এখানে আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট আপনি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না, ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট পারবেন না, শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্ট আপনি পারবেন না, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ আপনি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক অ্যাড, এই সব সাবজেক্ট তারা কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লিয়ার সবাই? স্যার হিস্ট্রিতে কত নাম্বার পেতে হবে? হিস্ট্রিতে 140-এর ভিতরে হিস্ট্রি যদি আপনি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করেন তো অবশ্যই ধরে না সর্বনিম্ন 130 পাইতেই হবে, 140 পাইতেই হবে। তবে কলেজ পর্যায়ে চাকরি পেতে হলে আপনি ধরে নেন যে 140 প্লাস নম্বর যদি পান 200-এর ভিতরে, তাহলে আপনি নিরাপদ জোন। ধরেন 130 থেকে কত, এখানে দেখেন ভালো করে মেলে, 130 থেকে 150 এই রেঞ্জের ভিতরে যদি থাকেন, তাহলে আপনি কলেজ পর্যায়ে আপনি প্রভাষক হওয়ার তালিকায় থাকতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাবজেক্টের পদসংখ্যা ফাঁকার উপর ডিপেন্ড করবে। কারো যদি কলেজ পর্যায়ে পদসংখ্যা ফাঁকা থাকে 10টা পোস্ট বা 5টা পোস্ট, সেক্ষেত্রে তারপরে 150-এর উপরে পেতে হবে, সেক্ষেত্রে 170 পাওয়া লাগতে পারে, 170 পাওয়া লাগতে পারে। পদ সংখ্যা ফাঁকার উপর ডিপেন্ড করবে যে আপনি যে সাবজেক্টে কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, আপনার কলেজ পর্যায়ে পদ সংখ্যা ফাঁকা কয়টা পদ সংখ্যা ফাঁকা আছে। আমি একটা উদাহরণ দেই, যদি মনে করেন এই যে 95টা পদ সংখ্যা ফাঁকা আছে ইংরেজি ডিপার্টমেন্ট প্রভাষক, তাই এখন ইংরেজি ডিপার্টমেন্ট স্টুডেন্ট প্রভাষক 95টা, এ কত পেতে হবে? ধরে নেন এর 100% যদি টিকতে হয়, এর অবশ্যই 140 পেতে হবে। এর অবশ্যই কত? এর সর্বনিম্ন 100, ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্টের এই 200-এর ভিতরে সর্বনিম্ন নম্বর 140 প্লাস নম্বর তার পেতে হবে। টোটালটাই বিসিএস স্টাইলে। এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট সব জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই অ্যাপ্লাই করবে। সুতরাং ধরে নেন এই 95টা পদের জন্য লড়াই করতে হলে আপনার 200টা, এই যে জেনারেল আর আপনার সাবজেক্টিভ 200টা এমসিকিউর জন্য আপনাকে দুইটা মিলে 140 প্লাস নম্বর আপনাকে রাখতে হবে। যদি এই নম্বরটা যদি আপনি না রাখেন, আপনি ইংরেজি ডিপার্টমেন্টে আপনি প্রভাষক হতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন, আপনি প্রভাষক হতে পারবেন না। কথা বাংলা ডিপার্টমেন্টেরও একই জিনিস, আপনি যে কোনো ডিপার্টমেন্টের হন না কেন, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি পদসংখ্যা ফাঁকা হয় 40টা, কোন সাবজেক্টে যদি 40টা পদসংখ্যা ফাঁকা হয়, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেক্ষেত্রে আপনাকে 150 প্লাস এমসিকিউ টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। আপনার সাবজেক্টে যদি পদসংখ্যা ফাঁকা হয় 20টা, আপনি ধরে নেন 155 প্লাস নম্বর আপনাকে রাখতে হবে। আপনার সাবজেক্টে পদসংখ্যা কলেজ পর্যায়ে যদি 10টা পদসংখ্যা ফাঁকা থাকে, তাহলে অবশ্যই আপনাকে 170 প্লাস নম্বর টার্গেট নিতে হবে। কথা ক্লিয়ার? এরকম পদসংখ্যা কম, এদিকে নম্বর আবার বেশি। আপনার সাবজেক্টে কলেজ পর্যায়ে পদসংখ্যা কম, এই সাবজেক্টে এখানে এমসিকিউতে বেশি নম্বর পেতে হবে। কথা ক্লিয়ার? বুঝাতে পারলাম কিনা? এছাড়া আপনাকে যদি কেউ স্বপ্ন দেখায় কম নম্বর 80 পাইলে আপনি চাকরি পাইবেন, পাশ করলে চাকরি পাইবেন, 110 পাইলে চাকরি করবেন, 120 পাইলে চাকরি পাবেন কলেজে, 130 পাইলে কলেজে চাকরি করেন, এই ছাগল পাগলের কথা শোনাই যাবে না, এদের কথায় কানই দিবেন না। সহজ কথায় আপনি সর্বোচ্চ নম্বর পাবেন, আপনাকে রাখবে, এটা মাথায় রাখেন। আপনার সাবজেক্টে কতগুলো পদ সংখ্যা ফাঁকা, ওই অনুযায়ী আপনাকে কত পেতে হবে। সিম্পল একটা বিষয় হিসাব করেন না, আপনি মনে করেন একটা সাবজেক্ট, সিম্পল একটা সাবজেক্ট মনে করেন অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট, এর সাবজেক্টে যদি পদ সংখ্যা ফাঁকা হয় 50টা পদ যদি ফাঁকা হয়, এদিকে ইংরেজি ডিপার্টমেন্ট আছে 95টা, তাহলে এখানে হাড্ডাহাড্ডি লড়াইটা বেশি হবে, এখানে হাড্ডাহাড্ডি লড়াইটা কম হবে, এটাই স্বাভাবিক। আবার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো কতজন, সেটার উপরও ডিপেন্ড করবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মনে থাকবে। আচ্ছা, মিলন চৌধুরী একটা কথা বলছে, স্যার এখন পর্যন্ত এটা শিওর যে 140 প্লাস 60, ভাই এখন পর্যন্ত আমরা পত্র পত্রিকায় যেগুলো লেখে এগুলোই আপনাদেরকে জানাই। কেন তারা এই কাজটা করছে, এই কাজটা এই জন্য করছে, বিসিএস এর সাথে রিলেটেড করে এটা করছে, 49তম বিসিএস এর সাথে রিলেটেড করেই তারা এই কাজটা করেছে। কেন এই কাজটা করছে? যেহেতু আপনি আপনার সাবজেক্টে পরীক্ষা দিবেন, আপনি একজন কলেজে, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার হবেন, আপনার সাবজেক্ট থেকেই তো বেশি প্রশ্ন করবে। আপনি ইংরেজি ডিপার্টমেন্টের টিচার, আপনার সাবজেক্ট থেকেই তো বেশি প্রশ্ন করা উচিত, এটা তো আপনার জন্যই প্লাস পয়েন্ট।
আপনি 4 বছর কিসের অনার্স কমপ্লিট করলেন? আপনি কলেজে উঠে পড়াবেন কিভাবে? আপনি সমাজ কল্যাণে পড়াশোনা করেন, আপনার সাবজেক্ট থেকেই তো বেশি প্রশ্ন করা উচিত। ওই ডিপেন্ডেন্ট থেকে তারা এই কাজটা করছে। যদি কোনো কারণে যদি এটা না আসে, তাহলে আপনার 100 নম্বরের সাবজেক্টিভ, 100 নম্বরের জেনারেল, যেটা হোক হবে তো। হয় 140, না হয় আপনার পরীক্ষা 140, 100 এমসিকিউ আপনার সাবজেক্ট থেকেও আসতে পারে এবং 100টা আপনার জেনারেল থেকে আসতে পারে। সুতরাং পড়াশোনা আপনার দুইটাই করতে হবে। আপনি চাইলেই 140 আর 100 কম বেশি দিয়ে আপনি এড়াতে পারবেন না, কারণ আপনার দুইটা মিলাইয়াই তো 200টা এমসিকিউর ভিতরে সর্বোচ্চ নম্বর পেতে হবে, আদারওয়াইজ আপনার টেকা সম্ভব না। ক্লিয়ার? হ্যাঁ, লাইব্রেরি সায়েন্সের উপর আছে, কোর্স আছে আমাদের। আছে আছে স্যার, 800 আইসিতে ফাঁকা আছে তাইলে। হ্যাঁ, আইসিতে প্রচুর পরিমাণে পদসংখ্যা ফাঁকা। হ্যাঁ, লাইব্রেরির উপর আমাদের কোর্স আছে, খেয়াল করেন। সবাই একটু একটু বলি, এখন যদি আপনি মনে করেন যে স্যার আমি আপনাদের এখানে কোর্সে ভর্তি হতে চাচ্ছি, যদি স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে 2 জুনিয়র শিক্ষক বা কলেজ পর্যায়ে আপনার সাবজেক্টে যদি আপনি আমাদের এখানে ভর্তি হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেখানে অবশ্যই আপনার এখানে নাম্বার এখানে দিতে হবে। কমেন্টে আপনি নাম্বার দিয়ে দেবেন। স্যার হাই স্কুল ও কলেজ 2 পর্যায়ে আবেদন করা যাবে? হ্যাঁ যাবে, হাই স্কুল এবং আবেদন করা যাবে। হ্যাঁ, এই যে নাজমা একটা সুন্দর একটা কমেন্ট করে, স্যার সিস্টেমটা সুন্দর কিন্তু পদসংখ্যা কম তাই চিন্তা। হ্যাঁ, এটা আমাদেরও টেনশন। এটা আসলে সত্য কথা, এটাই হলো সত্য কথা। এখন আমি আপনাদেরকে বলতেছি, যারা ভর্তি হতে চান আমাদের ভর্তির জন্য, আপনারা এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেন, আমাদেরকে কমেন্টে নাম্বার দিতে পারেন। নাম্বার দিলে আমাদের যারা প্রতিনিধি আছে আপনাদেরকে তারা করবে। ঠিক আছে? তাহলে দেখেন, এখানে 77,000 শূন্য পদে সরাসরি নিয়োগ, কোনো সনদপত্রের জটিলতা থাকবে না। এখানে আপনাকে কোনো ধরনের কোনো সার্টিফিকেট দিবে না, ডাইরেক্ট পরীক্ষা হবে, রিপিলি পরীক্ষা হবে, আপনাকে একটা ভাইবা নিবে, আপনার চাকরি কনফার্ম। কিন্তু আপনার এখানে পাশ করেও কোনো লাভ নাই, এখানে কোনো আপনাকে কোনো পাশ করলে আপনাকে কোনো নিবন্ধনে কোনো একটা সার্টিফিকেটও দিবে না। এক কথায় শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। কথা ক্লিয়ার? কোনো পাশের কোনো সিস্টেম এখানে নাই, কোনো পাশের কোনো সিস্টেম এখানে নাই। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এখানে দেখেন স্কুল পর্যায়ে কতগুলো, এই যে যারা আছেন এখানে, এখানে দেখেন স্কুল পর্যায়ে 2তে ইবতেদায়ী মৌলবীতে 6,166টা পদসংখ্যা ফাঁকা। দেখছেন কতগুলো পদসংখ্যা ফাঁকা? ইবতেদায়ী কারিতে পদসংখ্যা 2000, ওর বাবা 2563টি, 2563টি পদসংখ্যা ফাঁকা। ইবতেদায়ী শিক্ষক 444টা ফাঁকা। এই যে ইবতেদায়ী শিক্ষক বাংলা ইংরেজি সবাই আবেদন করতে পারবেন। মোট 9,173টি পদসংখ্যা ফাঁকা স্কুল পর্যায়ে 2তে। এবার দেখেন স্কুল পর্যায়ে পদসংখ্যা ফাঁকা আছে কতগুলো? কৃষিতে পদসংখ্যা ফাঁকা আছে 856টা। সরকারি চারু কারুকলায় পদসংখ্যা ফাঁকা আছে 8,538টা। ও মোর খোদা, চিন্তা করছেন? ও মোর খোদা, যারা চারু কারুকলায় পড়াশোনা করছেন মনুরা, যারা চারু কারুকলায় পড়াশোনা করছে, 8,538টা পদসংখ্যা ফাঁকা। মনুরা তোমরা খালি একটু পড়ো, আমাদের জব মেডিসিনে চারু কারুকলার ম্যাডাম আছে অস্থির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, তার ক্লাসগুলো করো, তুমি চাকরি নিশ্চিত থাকো। তাই এই চারু কারুকলা থেকে যদি কোনো প্রতিষ্ঠান থেকে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি আপনার 1 বছরের কোর্সও করা থাকে তাহলেই হবে। ধানমন্ডিতেও যদি কোনো কোর্স করা থাকে তাহলেও হবে। ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে চারু কারুকলায় পড়াশোনা করা থাকে তাহলে হবে। 8,538টি পদসংখ্যা ফাঁকা। চিন্তা করতে পারছেন? চারু কারুকলা। এবারে দেখেন জীববিজ্ঞানে এখানে কিন্তু পদসংখ্যা, ওরে বাবারে, 1,929টা পদসংখ্যা ফাঁকা। সহকারী শিক্ষক, ও মোর খোদা, সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান 5,121টি। ওরে মোর খোদা, এতগুলা। তারপর সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান 5,831টি। ও মোর খোদা, এতগুলো পদসংখ্যা ফাঁকা। সহকারী শিক্ষক ইংরেজি 1,245টি, অনেকগুলো পদসংখ্যা। সহকারী শিক্ষক গার্হস্থ্য অর্থনীতি 1,331টি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে যারা পড়াশোনা করছেন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে তারাও আবেদন করতে পারবেন গার্হস্থ্য অর্থনীতি। এবার সহকারী শিক্ষক গণিত, ওরে বাপরে, 1,648টি পদসংখ্যা ফাঁকা গণিত ডিপার্টমেন্টের জন্য। এবার সহকারী শিক্ষা ভৌত বিজ্ঞান মাদ্রাসা, ওরে বাবা, 5,973টা পদসংখ্যা ফাঁকা। চিন্তা করছেন? ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়াশোনা করছেন তারা মাঠে এবার গোল দিয়েই ছাড়বেন। ভালো করে পড়াশোনা করেন, জব মেডিসিনের সাথে থাকেন, ইনশাল্লাহ হবে। 5,973টি পদসংখ্যা। এবারে শারীরিক শিক্ষা 4,014টা। ওমর খোদা,
4014টা আছে শারীরিক শিক্ষা। 1 বছরের শারীরিক শিক্ষা যদি কোথাও কোনো কোর্স করা থাকে মানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লাইব্রেরি সায়েন্সে 5000 পদসংখ্যা ফাঁকা। ও মোর খোদা, এই যে 9046টা পদসংখ্যা ফাঁকা রে, ওরে বাবারে। লাইব্রেরি সায়েন্স যদি দেখেন, আপনারা অনেকেই খালি বিভিন্ন সাবজেক্টে কোর্স করেন, এই লাইব্রেরি সায়েন্সের কোর্স করেন। বিভিন্ন জেলা পর্যায়ে বিভাগীয় স্তরে অ্যাভেলেবেল লাইব্রেরি সায়েন্সের কোর্স করায়। এই লাইব্রেরি সায়েন্সে ভর্তি হন, তারপর ওই শারীরিক শিক্ষায় ভর্তি হন। ব্যায়াম শারীরিক শিক্ষায় ভর্তি হলে নিজের শরীরটা ভালো থাকবে, বডি বিল্ডারও হবেন, তাহলে চাকরি পাবেন। ওই লাইব্রেরি সায়েন্সের কোনো কাজ নাই, খালি এসির ভিতরে বসে বসে খালি বাতাস খাবেন। তাহলে এতগুলো পদসংখ্যা ফাঁকা, চিন্তা করা যায়। ভালো করে একটু পড়াশোনা করেন তাহলে হবে, মনে থাকবে। ভালো করে পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার জন্য কতটা সিস্টেম। এবার দেখেন প্রভাষক আরবিতে 656টা পদসংখ্যা ফাঁকা। দ্রুত দেখে দেন আপনার আরবিতে 656টা কলেজ। ও মোর খোদা, তাহলে এই যে দেখেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আরবি থেকে পড়াশোনা করবেন, 656টা পদসংখ্যা কলেজে যোগদান করতে পারেন। বাংলায় 119টা, বাংলায় 119টা পদসংখ্যা ফাঁকা প্রভাষক। দেখছেন আইসিটিতে 820টা। ও মোর খোদা, 820টা আইসিটি গোল দিচ্ছেন। যারা সিএসসি তে পড়াশোনা করছেন তারা কিন্তু গোল মারে দিচ্ছেন 820টা পদসংখ্যা ফাঁকা। লাইব্রেরি সায়েন্স 1064টা পদসংখ্যা। যারা ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি থেকে যারা লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করছে, ওরা এখন ধুমাইয়া পড়ো লাইব্রেরি সায়েন্স। আমার বান্ধবী আছে ঢাকা ইউনিভার্সিটির, ও কিন্তু আমাদের এখানে লাইব্রেরি সায়েন্সের ক্লাস নিচ্ছে। সুতরাং লাইব্রেরি সায়েন্সে যারা আছেন নিশ্চিন্তে ভর্তি হয়ে যান জব মেডিসিনে, ইনশাল্লাহ মাঠে গোল দিয়ে দেবেন, টুস করে গোল মারবেন। এবার দেখেন খয়রাতি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, পুরো খয়রাতি সাবজেক্ট, মাত্র 137টা পদসংখ্যা ফাঁকা। তার রাষ্ট্রবিজ্ঞান যারা অনার্স কমপ্লিট করছেন তারা পুরোই খয়রাতি। আর তো লাইব্রেরি সায়েন্স এরা 1064টা পদসংখ্যা, এরাই হিরো, আসল হিরো এরাই। ইসলাম ইতিহাস 129টা পদসংখ্যা ফাঁকা, এরাও খয়রাতি। গণিত 130টা, এরাও খয়রাতি মার্কা। দেখছেন সবচেয়ে বেশি হিরো সাবজেক্ট এই লাইব্রেরি সায়েন্স। তা লাইব্রেরি সায়েন্সে অনেকে আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়, দেখবেন একদম সর্বনিম্ন যারা ভর্তি পরীক্ষায় পায়, রাজশাহী ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয় যারা সর্বনিম্ন পয়েন্ট পায়, ওরাই কিন্তু ভর্তি হয়। অথচ দেখো ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে বেশি নম্বর পেতে হয়, তাহলে তারা রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে পারে। ইসলাম ইতিহাসে ভালো নম্বর পাওয়া লাগে। গণিত ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো নম্বর পেতে হয় ভর্তি পরীক্ষায়। অথচ সবচেয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে খয়রাতি নম্বর পেয়ে চাকরি পেতে চান্স পেতে হয়, সেটা লাইব্রেরি সায়েন্স ঢাকা ইউনিভার্সিটিতে। সবচেয়ে খয়রাতি নম্বর পেলেই আপনি লাইব্রেরি সায়েন্স পাবেন ঢাকা ইউনিভার্সিটিতে। অথচ এই ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইসলাম ইতিহাস, গণিত এইসব সাবজেক্টের চান্স পেতে হলে আপনার মানে অনেক বেশি নম্বর পেতে হয় ভর্তি পরীক্ষায়। তা দেখছেন কিন্তু ওরা ঠিকই যারা খয়রাতি নাম্বার পায় ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে লাইব্রেরি সায়েন্সে, এরাই মাঠে গোল দিবে। এবার 1064টা পদসংখ্যা ফাঁকা 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 ফাঁকা। এবার দেখেন এই প্রভাষক আল কোরআন ফিকা ও হাদিস আরবি 1520টা পদসংখ্যা। রে, ঢাকা ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টে এবার গোল মারবে। এই অ্যারাবিক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে লোয়েস্ট পয়েন্টের যারা নম্বর পায় তারা ঢাকা ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টে ভর্তি হয়। অথচ তারা এবার প্রভাষক পদে মাঠে পুরা গোল দিবে। তারা এবার বিশ্বকাপ তারাই জয় করবে, কারণ পদসংখ্যা ফাঁকা আছে 1520টা। এবারে দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই ডিপার্টমেন্টটা এত সুন্দর একটা ডিপার্টমেন্ট, অথচ মাত্র 106টা পদসংখ্যা ফাঁকা। ক্লিয়ার? এই যে দেখেন এবার আসে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা সবাই জানি। কলেজ পর্যায়ে এটা যদি আপনাকে যদি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই আপনাকে অনার্স থাকতে হবে। ওইখানে কি করতে হবে? অবশ্যই আপনাকে অনার্স থাকতে হবে। ক্লিয়ার? ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে বলেন, কলেজে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যেটা আছে ওটাই পড়তে হবে। আচ্ছা, এবারে দেখেন আপনারা যে স্কুল কলেজ মাদ্রাসা 35টি বিষয় পূর্ণাঙ্গ বই আমাদের আছে। প্রত্যেকটা সাবজেক্টের সাথে আপনারা বই কিন্তু পাবেন। আমাদের যে স্যাররা যে ক্লাসগুলো নেবেন, দেখেন আমাদের এখানে সাবজেক্টিভ যে ক্লাসগুলো নেবেন, এই সব স্যারদের ক্লাস ছবিগুলো আপনাদের এখানে আছে। এই স্যাররাই মূলত আমাদের ক্লাস নিতেছে, এই স্যাররাই আমাদের ক্লাস নিতে পারছে। আপনার একটু গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার চাকরিটা আসলে হবে। নিবন্ধনের জন্য আপনার পড়াশোনা করতে আপনার লাগবে খালি দুইটা জিনিস। আপনার লাগবে শুধু দুইটা জিনিস। একটা হলো এই জিনিসটা লাগবে, সাবজেক্টিভ, এটা এই হ্যান্ড নোটটা আপনার লাগবেই। আপনি স্কুল পর্যায়ে জুনিয়র শিক্ষক, কলেজ হোক আর প্রভাষক, আপনার এই হ্যান্ড নোটটা লাগবে।
কষ্ট করে তৈরি করে 140টা এমসিকিউ কমন ফালাইতে হলে এইটা লাগবে। পাশাপাশি আমাদের স্যারদের ক্লাস করতে হবে, স্যাররা যে আবার পিডিএফ দেবে ওগুলো পড়তে হবে, নিজেদেরও কিছু বোর্ড বই পড়তে হবে। চাকরি এমনি এমনি পাবেন না, এই নিবন্ধনে চাকরি এবার পেতে হলে কি করতে হবে, বোর্ড বই পড়তে হবে, এই হ্যান্ড নোটটা পড়তে হবে, এরপর আপনার জেনারেল পার্টও পড়তে হবে, টিচারদের ক্লাস করতে হবে, নিয়মিত দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, এই হ্যান্ড নোট পড়তে হবে এবং বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, এবার কি ম্যাথ পড়তে হবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে, এই যে নিবন্ধনের যে বই, নতুন বইটা সিলেবাসের, এই বইটা আপনাকে পড়াশোনা করতে হবে। তা নিবন্ধনের এই বইটা অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বইটা অবশ্যই পড়তে হবে, এই বইটা অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এইটা পড়তে হবে। আর কি করতে হবে, যে কোনো সাবজেক্টের হওয়ার এর পাশাপাশি আপনি কি করতে হবে, এই হ্যান্ড নোটটা সাবজেক্টিভ 140 এমসিকিউর জন্য এই হ্যান্ড নোটটা পড়তে হবে আপনার। এই দুইটা আপনারা ফ্রি পাবেন, আমাদের কোর্সের সাথেই ফ্রি পাবেন, আর কোনো টেনশনের কারণ নেই। স্যারদের ক্লাস করতে হবে, স্যাররা যে আলাদা যে পিডিএফ দিবে এগুলো আপনাকে পড়াশোনা করতে হবে। তো এই নতুন ব্যাচের ক্লাস হলো সকাল 10টা, বিকাল 3টে, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। ক্লিয়ার। এখন স্যার একটা জিনিস আছে এখানে, অনেকে এই করে আমাদের যে নিয়মিত কোর্সগুলো, নিয়মিত কোর্স ফিটা আমি বলে দিই। এখানে আমাদের নিয়মিত কোর্স ফি হলো দুইটা মিলে একসাথে। আপনি যদি একসাথে করেন, অর্থাৎ জেনারেল, স্যার আমি জেনারেল করব, জেনারেল, আপনি যদি জেনারেল প্লাস সাবজেক্টিভ এই দুইটা যদি একসাথে করেন তাহলে আপনি অফারে আজকে 2250 টাকা দিয়ে পড়তে পারবেন। তবে এক্ষেত্রে একটা আছে, যদি আপনার কাছে 600 টাকা সর্বনিম্ন থাকে এটা দিয়ে আপনি অ্যাড হতে পারবেন। সর্বনিম্ন যদি কারো কাছে 600 টাকা থাকে, কত টাকা আপনার কাছে যদি 600 টাকা বিকাশ অথবা নগদে থাকে, তাহলে আপনি এখানে আমাদের অ্যাড হয়ে আপনি ক্লাস শুরু করতে পারবেন। বাকি টাকাটা আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন, ঠিক আছে। আর শুধু জেনারেলে যদি ভর্তি হন, শুধু জেনারেল, সেক্ষেত্রে 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। শুধু সাবজেক্টিভে যদি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি 1650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ফুল টাকা পেড করলে আপনাকে বই সব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে। বইয়ের জন্য আলাদা কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। তো সর্বনিম্ন যাদের কাছে 600 টাকা আছে তারা এখানে আমাদের হোয়াটসঅ্যাপে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দিতে পারেন, অথবা এখানে কমেন্টে আপনি নাম্বার দিতে পারেন। কমেন্টে আমি সময় দিব মাত্র 3 মিনিট সময় পাবেন। এই 3 মিনিটের ভিতরে কমেন্টে আপনি নাম্বারটা দেন, আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে আমাদের প্রতিনিধিতে আপনার সাথে যোগাযোগ করবেন। যারা ভর্তির জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা আমাদের এখানে কমেন্টে আপনার নাম্বারটা দিতে পারেন। কমেন্টে নাম্বারটা দিবেন, দিলে আপনি সর্বনিম্ন যারা নাম্বার দিবেন তারা এই সর্বনিম্ন 600 টাকার এই অফারটা পাবেন। সর্বনিম্ন 600 টাকা দিয়ে অ্যাড হতে পারবেন। টাইম পাবেন 3 মিনিট, 3 মিনিটের ভিতরে আপনার নম্বর দিতে হবে। আমি টাইম দিলাম 3 মিনিট, 3 মিনিটের ভিতরে আপনারা নম্বর দিবেন। এখানে আপনি কমেন্টে এখানে আপনি নম্বর দিতে পারবেন। 3 মিনিট টাইম দিলাম। আর যারা কল করতে চান 090159501, এই যে 95019502, এই যে 03, এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনি ভর্তি হতে পারবেন। আর এছাড়া আপনি এখানে নম্বর দেন, এখানে নম্বর দিলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। আমাদের তাসলিম সুমি আছেন আমাদের সাথে, স্যার এই ইনামুদ্দিন, তিনি আমাদের নম্বর শেয়ার করেছেন। এরকম যাদের পকেট আজকে সর্বনিম্ন 600 টাকা আছে তা দিয়ে আপনি জব মেডিসিনে কোর্সের সাথে যুক্ত হতে পারবেন। অর্থাৎ আপনি 600 টাকা দিয়ে এনরোল করলেই আজকে আপনি কি করতে পারেন, আজকে সারাদিনে 600 টাকা দিয়ে আপনি এনরোল করলেই আপনি গ্রুপে অ্যাড হতে পারবেন, ক্লাসগুলো করা শুরু করতে পারবেন। বাকি টাকা ধাপে ধাপে পরিশোধ করার মাধ্যমে আপনি বইগুলো কালেক্ট করতে পারবেন। কথা ক্লিয়ার? যাদের একান্তই আর্থিক সমস্যা আছে তারা এই কাজটা করবেন, এখানে নম্বর দেন। আর যাদের মনে করেন না টাকা পয়সা ভালোই আছে তারা পুরো ফুল টাকা পে করে বইগুলো নিয়ে নেবেন। আমাদের নীলাচল হিমাদ্রি তিনি নম্বর শেয়ার করেছেন। সুবুজ হাওলাদার, তবু স্যার হিন্দু ধর্মের কোনো কোর্স আছে? না ভাইয়া, আমাদের হিন্দু ধর্মের কোর্স নাই, তবে জেনারেল পার্টের 40 নম্বরের জন্য আপনি আমাদের এখানে ক্লাস করতে পারবেন। রয়ার আর কে কে আছেন? আমাদের নীলাচল হিমাদ্রি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর কে কে আছেন আপনাদের? আপনার ট্রেড ইনস্টিটিউটের পদের সাবজেক্টিভ কোর্স চালু আছে? না ভাইয়া, ট্রেড ইনস্টিটিউটের পদের আমাদের সাবজেক্টিভ কোর্স নেই, আমাদের শুধু জেনারেল। কল্পনা আক্তার, তিনি আমাদের নাম্বার শেয়ার করেছেন। চারু ও কারুকলা শারীরিক শিক্ষা যারা আছেন, আমি বলি চারু কারুকলা শারীরিক শিক্ষা লাইব্রেরি সায়েন্স যারা আছে তারা নিশ্চিন্তে এখানে ভর্তি হতে পারেন। অ্যারাবিক ডিপার্টমেন্ট, আমি কটার সাবজেক্ট বলি, অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা আছেন চারুকলা, এরা নিশ্চিন্তে ভর্তি হন। আপনাদের যে পদ সংখ্যা বাইরে ভাই, শুধু পাস করেন ভাই, আমাদের হ্যান্ডনোটটা পড়েন, স্যারদের ক্লাসগুলো করেন, আপনি চাকরি পাবেন।
এবার যে সুযোগটা আপনি পাইছেন, সামনের বছর যে এই সুযোগটা আবার দিবে, এতগুলো পদসংখ্যা যে আপনার ফাঁকা থাকবে তার নিশ্চয়তা নেই। সুতরাং এবছর মাঠে গোলটা দিয়ে দেন, এবার মাঠে গোলটা দিয়ে দেন। তুলি স্যার সাবজেক্ট বাংলার জন্য আপনাদের কোনো বই আছে? অবশ্যই বাংলার জন্য বই আছে, কেরিয়ার প্লাস বাংলা বই তো আছেই। এর সাথে সাথে আপনাদের যে নতুন সিলেবাস দিবে, নতুন সিলেবাসের আবার বই আবার পাবলিশ হবে, সেগুলো আবার পাবে। নতুন সিলেবাস আপাতত কেরিয়ার প্লাস বাংলা বইটা তো পড়বেনি, এই আমার লেখা নতুন বই, একদম এটা একদম তাম্মা বানাই ফেলাইবেন। দ্রুত স্যার আমি সাবজেক্টিভে ভর্তি হতে চাই। আপনি নম্বর শেয়ার করেন, আপনি জ্যোৎস্নার রাত, আপনি নাম্বার শেয়ার করেন, নাম্বার শেয়ার করেন। সামাজিক বিজ্ঞান বইটি কি বের হয়েছে? স্যার বই একটাও বের হয় নাই, বই সবই রেডি, আমার তো বই রেডি কিন্তু সিলেবাস তো নাই। সাবজেক্টিভের বই আপনাকে, জেনারেলের পাঠের বই আপনি এখনই পেয়ে যাবেন, একদিনের ভিতরেই বই পাইবেন। কিন্তু যে আপনার সাবজেক্টিভের বইগুলো পেতে হলে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে সিলেবাস, সিলেবাস দিলে বই পাবেন, সিলেবাস ছাড়া বই পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন। মনে থাকবে? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? সবাই যারা ভর্তি হবেন নম্বরটা এখানে শেয়ার করবেন। আমি টাইম দিলাম 3 মিনিট, 3 মিনিটের ভিতর নম্বর শেয়ার করতে হবে, 3 মিনিটের ভিতরে নম্বর শেয়ার করতে হবে। আর অথবা এখানে আমাদের যে একটা জব মেডিসিনের যে একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মে আপনি নাম্বার দিবেন। সর্বনিম্ন 600 টাকা দিয়ে আপনি আজকে এনরোল করতে পারবেন কোর্সে, ক্লাসগুলা করতে থাকবেন, এরপর ফুল টাকা পে করে বইগুলা অনলাইনে অর্ডার করে নিয়ে ফেলবেন। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? আর এছাড়া আপনার হটলাইন নম্বরে কল করতে পারবেন 090151950, 09015950203, এই নম্বরগুলোতে আপনি কল দিয়ে ভর্তির সুযোগ পাবেন। আর কোনো প্রশ্ন আছে? একটা চাকরি আপনার জন্য অনেক আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, ফ্যামিলিতে হাসি ফুটাতে পারবেন, বাবা বাবা বসে হাসি ফুটাতে পারবেন, আপনি সমাজে একজন ভালো সম্মানিত শিক্ষক হবেন। শিক্ষক একটা যে সম্মানিত পেশা, সেটাকে আপনি শিখে সারা জীবন কিন্তু এই সম্মানটা বয়ে বেড়াবেন। সুতরাং সম্মানটা অবশ্যই দরকার। স্যার বাংলা সাবজেক্টের বই হয়েছে স্কুল 1-এর? হ্যাঁ বই হয়ে গেছে। চারুকলার কি ক্লাস শুরু হয়ে গেছে? চারুকলা ক্লাস শুরু হয়ে গেছে। স্যার নিবন্ধন জেনারেল সাবজেক্টিভ দুইটাতেই ভর্তি আছি, কিন্তু এখনো কোনো বই পাই নাই। আপনি হটলাইন নাম্বারে কল দেন, পেয়ে যাবেন। নিবন্ধন সার্কুলার কবে হতে পারে? বলেই তো দিছে, নিবন্ধন সার্কুলার মের প্রথম দিকেই, প্রথম সপ্তাহে সার্কুলার এসে যাবে। স্যার স্যার স্কুল প্লাস কলেজের জন্য কি একই বই হবে? জেনারেল পার্ট একই বই হবে, জেনারেল পার্ট একই বই হবে, এছাড়া আলাদা, সম্পূর্ণ আলাদা। আইসিটি স্কুল পর্যায়ে শূন্য পদ বললেন না, আইসিটি স্কুল পর্যায়ে শূন্য পদ বলি না। আচ্ছা আগামীকাল আবার বলবো, আগামীকাল আবার বলো, আজকে যেগুলো বলি না আগামীকাল আবার বলবো। আগামীকাল কমার্সের সাবজেক্টগুলো নিয়ে বলবো, বাকি যে সাবজেক্টগুলোতে কোনটা কতগুলো পদসংখ্যা ফাঁকা প্লাস বিস্তারিত আগামীকাল আবার আপনাদেরকে বিস্তারিত বলবো। ওকে, আগামীকাল আবার বলবো। তো যারা নাম্বার শেয়ার করেছেন তারা অবশ্যই আজকে ভর্তি হতে পারবেন, এই কম টাকা দিয়ে অ্যাড হতে পারবেন এবং যুক্ত হয়ে আপনি ক্লাসগুলো পরিপূর্ণভাবে শেষ করতে পারবেন। ঠিক আছে স্যার, জব মেডিসিনের জেনারেল বইটি পড়লে হবে নাকি? আর কিচ্ছু পড়ার দরকার নাই। আমাদের জব মেডিসিনের জেনারেল পার্টের জন্য যে বইটা আমরা দেখিয়েছি আপনাদেরকে, এই বইটা পড়বেন, এই বাইরে থেকে একটাও আসবে না। আমাদের স্যারদের ক্লাস করবেন, এই বইটা পড়বেন আর এক্সামগুলো নিয়মিত দেবেন জেনারেল পার্টে। ধরে নেন যে জেনারেল পার্টে এখানে ভালো 35 নম্বর আপনি অর্জন করে ফেলেছেন একেবারে। জেনারেল 40টা এমসিকিউ আসবে, 40টির ভিতরে 35 একদম কনফার্ম থাকেন, এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর সাবজেক্টিভে যারা 140 এমসিকিউ, 140টা এমসিকিউর ভিতরে 120টা এমসিকিউ পাবে, নিশ্চিত থাকেন যে 120টা এমসিকিউ আমাদের স্যারদের লেকচার প্লাস আমাদের হ্যান্ড নোটটা প্লাস টিচাররা যে পিডিএফ দেবে এগুলো পড়বেন, ক্লাস লেকচার আর হলো আমাদের হ্যান্ড নোট, এগুলো পড়বেন, 120টা এমসিকিউ নিশ্চিত কমন থাকবে। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যারা আমাদের 49তম বিসিএস এ যারা কোর্স করেছিলেন তারা দেখছেন যে আমরা কিভাবে আপনাদেরকে পড়িয়েছি। ঠিক আছে স্যার, বাংলা স্কুল পর্যায়ে কেমন মার্কে প্রশ্ন হবে? বাংলা স্কুল পর্যায়ে আপনার 155টা এমসিকিউ আসবে, 155টা বাংলা ডিপার্টমেন্টের উপরেই প্রশ্ন থাকবে, বাকিটা আপনার অন্য সাবজেক্ট থেকে আসবে। ওকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি ভালো কাটুক, সুস্থ থাকেন এবং অবশ্যই জব মেডিসিনের সাথে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ।